নমস্কার বন্ধুরা, গল্প সমগ্র চ্যানেলে আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের কাহিনী পদ্মরাগ বুদ্ধ। গল্প পাঠে আমি সায়ক। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব গল্প সমগ্র চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা পদ্মরাগ বুদ্ধ প্রথম পর্ব। জয়ন্ত ও মানিক সেদিন ডিনার খেতে গিয়েছিল পার্ক স্ট্রিটে এক হাল ফ্যাশনি বন্ধুর বাড়িতে। জয়ন্ত ও মানিক থাকে বাগবাজারে, কিন্তু তাদের পার্ক স্ট্রিটবাসী এই বন্ধুটি ছিলেন সেই জাতীয় মনুষ্য যারা বিশ্বাস করেন যে হক সাহেবের বাজারের উত্তরে আর আধুনিক ভদ্রলোকের বাস নেই। অতএব হক সাহেবের বাজারের দক্ষিণ দিকে আস্তানা গেড়ে এরা কোচানো কাপড় পরেন না, সিঙ্গারা কচুরি খেতে ভালোবাসেন না, কখও ব্যবহার করেন না, ঘড়ি ধরে দাড়ি কামান, হাঁচেন, কাশেন, স্বপ্ন দেখেন। জয়ন্ত মানিক যে এই শ্রেণীর বন্ধুর খুব অনুরাগী ছিল তা নয়। কলেজ ছাড়বার পর এর সঙ্গে পথে ঘাটে তাদের সঙ্গে দেখা হয়েছে কালে ভদ্রের কদাচ। শখের গোয়েন্দাগিরিতে বারংবার আশ্চর্যরূপে সফল হয়ে জয়ন্ত আজকাল কলকাতার একজন প্রসিদ্ধ ব্যক্তি বলে গণ্য হয়েছে, এবং সেই খ্যাতির কিছু কিছু অংশ মানিকও পেয়েছে। তাদের মতন লোককে নিমন্ত্রণ করে এখন বাড়িতে আনতে পারলেও অনেকে সৌভাগ্য বলে মনে করে। হয়তো সেই জন্যই পার্ক স্ট্রিট আজ বাগবাজারকে করেছে ডিনার খাওয়ার নিমন্ত্রণ। বাগবাজারকে চমকে দেওয়ার জন্য পার্ক স্ট্রিট কোনো আয়োজনেরই ত্রুটি করেনি। সেসব দেখে জয়ন্ত ও মানিক কোনো রকম বিস্ময় প্রকাশ করলে না, তাই গৃহকর্তা বোধহয় মনে মনে কিঞ্চিত হতাশ হলেন। কিন্তু খাবার টেবিলের ওপরে মেনুতে খাদ্যের ফরাসি নামগুলো তাদের কাছে বড় বাড়াবাড়ি বলে মনে হলো। জয়ন্ত বললে, ও হে, এই ফরাসি নামগুলোর ভেতরে গরু আর শুয়োরের মাংস লুকিয়ে নেই তো? গৃহকর্তা এতক্ষণে জো পেয়ে অট্টহাস্য করে বললে, কেন হে, গরু আর শুয়োর সম্বন্ধে এখনো তোমাদের প্রাচীন কুসংস্কার আছে নাকি? জয়ন্ত গম্ভীর হয়ে বললে, তোমার কথার উত্তর দিতে গেলে তর্ক করতে হয়। খাবার টেবিলের সামনে বসে তর্ক করবার অভ্যেস আমার নেই। আসল কথা, ও দুটি খাবার আমরা পছন্দ করি না। খাবার শেষ হলে পর সকলে পাশের একটি ঘরে গিয়ে বসলেন। সে ঘরটি একেবারে একেলে কায়দায় সাজানো। দেওয়ালে কিউবিস্ট চিত্রকরের আঁকা ছবি, টেবিল চেয়ার প্রভৃতির আসবাবও কিউবিস্ট কারিগরদের দ্বারা করা। এমনকি ঘরের মেঝের মোজকের ওপরেও কিউবিজমের প্রভাব। গৃহকর্তা বললেন, জয়ন্ত, এই ঘরটির ডেকোরেশন তোমার কেমন লাগছে? বেশ, কিন্তু ভারতবাসী যখন ঘরবাড়ি সাজায় তখন সে যদি ভারতের প্রাচীন আদর্শের দিকে লক্ষ্য রাখে তাহলে আমি বেশি খুশি হই। কিন্তু আমি চাই আপ টু ডেট হতে। কিউবিজম হচ্ছে হাল ফ্যাশনের ঢেউ। না, কিউবিজমের বয়স হলো 30-35 বছর। এখনকার আর্টে হাল ফ্যাশন এনেছেন হাইপার রিয়ালিস্ট শিল্পীরা। তাদের নাম তুমি শুনেছ? না। তাহলে পার্ক স্ট্রিটে বাস করেও তুমি আপ টু ডেট হতে পারোনি। তুমি জানো যিনি কিউবিজম আবিষ্কার করেছেন তিনি এখন কিউবিজম ছেড়ে অন্য পদ্ধতিতে ছবি আঁকছেন? না। তাহলে হে বন্ধু, তুমি পার্ক স্ট্রিটের কালো কলঙ্ক। বন্ধু মনে মনে রেগে ঠোঁট কামড়ালেন। অধিকাংশ আধুনিক বাঙালি সাহেবের মতন তিনিও লোক দেখানো আধুনিক হয়েছেন। আর্টের অত খুঁটিনাটির খবর রাখবার উৎসাহ তার নেই। ডিনারের পর কফির পালা। কিন্তু কফির পেয়ালায় চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই নামলো যেন আকাশ ভেঙে বৃষ্টির ধারা। হু করে ঝোড়ো হাওয়া ঘরের ভেতরে ঢুকেই প্রথমে কিউবিস্টদের আঁকার ছবিগুলোকে উড়িয়ে নিয়ে যাবার চেষ্টা করলে। তখনই তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। 1-2-3 ঘন্টা গেল, তখনও ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। জয়ন্তের চোর ডাকাত ধরার কাহিনী শুনে গৃহকর্তার সময় কিন্তু বেশ কেটে যাচ্ছে। তার গল্প শোনার উৎসাহ যেন ফুরোতেই চায় না। কিন্তু শেষ গল্প করবার আগেই ঘড়িতে বাজল 12:30। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বললে, আর অপেক্ষা করা চলে না। পার্ক স্ট্রিট থেকে বাগবাজার মস্ত লম্ব দূর। ওঠো মানিক। গৃহকর্তা বললেন,
কিন্তু এখনো বৃষ্টি পড়ছে যে। পড়ুক, চলো মানিক। গাড়ি বারান্দার তলাতেই তাদের মোটর দাঁড়িয়ে ছিল। তারা মোটরে গিয়ে উঠল। চৌরঙ্গি তখন একটা প্রকাণ্ড হ্রদে পরিণত হয়েছে। সেই জলরাজ্যে জনপ্রাণীর সাড়া নেই। কেবল সরকারি আলোক স্তম্ভগুলো সারি সারি দাঁড়িয়ে দীপ্ত নেত্রে যেন সেই নির্জন রাজ্য শাসন করছে নীরবে। চৌরঙ্গি ছাড়িয়ে মোটর যখন সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রবেশ করল, পথের জলও তখন বেড়ে উঠল। যতদূর চোখ যায় তাকিয়ে দেখলে মনে হয় শহরের বুকের ভেতরে সুদীর্ঘ এক নদীর আবির্ভাব হয়েছে। মানিক বললে, বর্ষায় কলকাতায় বাস করলে ভেনিসে বাস করা হয়, কারণ তখন কলকাতার রাজপথের সঙ্গে ভেনিসের জলপথে কোনো তফাতই থাকে না। জয়ন্ত বললে, কেবল দীর্ঘশ্বাসের সেতু আর গন্ডোলা নৌকোর অভাব। গন্ডোলার অভাব কর্পোরেশনের দূর করা উচিত। বর্ষাকালের জন্য কলকাতার মাঝে মাঝে খেয়াঘাট বসিয়ে নৌকো রাখার ব্যবস্থা করা দরকার। আর দীর্ঘশ্বাসের সেতুর কথা বলছো? বর্ষার সময় সারা কলকাতা যত দীর্ঘশ্বাস ফেলে তা দিয়ে কি শত শত সেতু তৈরি করা যায় না? কিন্তু জয়ন্ত কোনো জবাব দেওয়ার আগেই তাদের মোটর হঠাৎ থেমে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার বললে, হুজুর, গাড়ি আর চলবে না। জয়ন্ত বললে, গাড়ি তো আর নৌকো নয়। এতক্ষণ সে যে নৌকোর কর্তব্য পালন করতে নারাজ হয়নি, এটুকুই আশ্চর্য। এসো মানিক, এখন জলে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় কিন্তু নেই। সেখানটা হ্যারিসন রোডের মোড়। বাগবাজার তখনও অনেক দূরে। দুজনে জল ভাঙতে ভাঙতে ধীরে ধীরে অগ্রসর হল। পথের জলপ্রবাহও ঠিক নদীর মতোই কোলাহল করতে করতে ছুটে চলেছে, এবং জলের মাঝে মাঝে ভাসছে মরা ও পচা ইঁদুর, কুকুর ও বেড়ালের দেহ। মানিক ঘৃণায় নাক টিপে ধরে বললে, বাড়িতে গিয়ে জলে পার্মাঙ্গানেট ও পটাশ গুলে গা না ধুলে আর রক্ষা নেই। জয়, পার্কস্ট্রিটের ডিনার বুঝি আর বাগবাজির পেটে থাকে না? জয়ন্ত বললে, আমি বলি জয় কর্পোরেশনের। আধুনিক কলকাতার ট্যাক্সও যত বাড়ছে, তার রাস্তার জলের পরিমাণও সেই অনুপাতে দিব্যি বেড়ে উঠছে। অথচ আধুনিক বৈজ্ঞানিক উপায়ে জল নিকাশের ব্যবস্থা করার অজুহাতে কত লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। দুজনে বিরক্ত মনে হোঁচট খেতে খেতে এগিয়ে চলল। তখন তাদের দুর্দশা দেখবার জন্য পথে একটা জ্যান্ত কুকুর পর্যন্ত হাজির ছিল না। লাল পাগড়ি পর্যন্ত অদৃশ্য। বৃষ্টি তখনও থামেনি, এবং ঝোড়ো বাতাস তখনও বন্ধ জানলায় জানলায় মাথা খুঁড়ে ভেতরে ঢুকতে না পেরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। হঠাৎ জয়ন্ত বলে উঠল, এই তো চোরের শুভমূত্র। মানিক, তুমি কি একটা মানুষ টিকটিকি দেখতে চাও? মানিক বিস্মিত নেত্রে জয়ন্তের মুখের পানে তাকালে। জয়ন্ত আঙুল তুলে বললে, আমার মুখের পানে তাকিয়ে তুমি আমার মুখ ছাড়া কিছু দেখতে পাবে না। ওই বাড়িখানার 3 তলা দিকে তাকাও। পাশেই একখানা ত্রিতল বাড়ি। একটা মনুষ্য মূর্তি দেওয়াল বেয়ে উপরে উঠছে। মানিক বললে, চোর? কিন্তু কেমন করে লোকটা উপরে উঠছে? ট্যাঙ্কে জলের পাইপ ধরে। লোকটা হাত বাড়িয়ে বারান্দা রেলিং ধরলে, তারপর ভেতরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, এসো, দেখা যাক চোরটাকে ধরতে পারা যায় কিনা। জয়ন্ত বাড়ির সদর দরজায় গিয়ে খুব জোরে কড়া নাড়তে লাগলো। খানিকক্ষণ পরে ভেতর থেকে হিন্দুস্তানি গলায় কে শুধালে, কন হেড়ে? বাইরে এসে দেখো না বাবা, চেঁচাও কেন? বাড়িতে চোর ঢুকেছে। হঠাৎ রাস্তার দিক থেকে কোথায় কে তীক্ষ্ণ শীষ দিলে। জয়ন্ত চারিদিকে চেয়ে কাউকে দেখতে পেলে না। বললে, মানিক, এ চোর একলা আসেনি। তার দলে লোক নিচে কোথাও লুকিয়ে পাহারা দিচ্ছে। শীষ দিয়ে ওপরে চোরকে সে সাবধান করে দিলে। দরজা খুলে বেরোলো গালপাট্টাওয়ালা মস্ত একখানা মুখ। জয়ন্ত বললে, দারোয়ানজি, রাস্তা থেকে দেখলাম একটা চোর পাইপ ধরে 3 তলার বারান্দায় গিয়ে উঠল। তাকে ধরতে চাও তো শিগগির আমাদের নিয়ে ওপরে চলো। দারোয়ান তখনই কোণ থেকে নিজের লাঠিটা তুলে 3 বার মাটিতে ঠুকে যা বললে, তার সারমর্ম হচ্ছে এই, যে এই লাঠি দিয়ে সে যদি আর চোরের মাথাটা কাঁধের উপর থেকে উড়িয়ে না দিতে পারে, তাহলে মিথ্যেই তার নাম হাতি সিং।
তার সঙ্গে জয়ন্ত ও মানিক সিঁড়ি দিয়ে দ্রুত পদে ওপরে উঠতে লাগলো। একেবারে 3 তলার বারান্দায়। 3 তলায় দুটো দরজা রয়েছে, দুটোই বন্ধ। একটা দরজার সামনে গিয়ে দারোয়ান ডাকলে, হুজুর, হুজুর। কেউ সাড়া দিলে না। কিন্তু জয়ন্তের তীক্ষ্ণ কান শুনতে পেলে ঘরের ভেতরে ঝটাপটির শব্দ হচ্ছে। সে দরজায় পিঠের বাম দিক রেখে দাঁড়ালো। তার সেই 6 ফুট 4 ইঞ্চি উঁচু দেহ আসুরিক শক্তির জন্য বিখ্যাত। আর এ তো তুচ্ছ একটা কাঠের কবাট। তার দেহের এক ধাক্কায় ভেতরের খিল ভেঙে গেল। দরজার কবাট সশব্দে খুলে গেল। ঘরে ঘুটঘুট করছে অন্ধকার। প্রথমে দেখা গেল রাস্তার বারান্দার দিকের খোলা দরজার দিকে একটা মূর্তি বেরিয়ে যাচ্ছে। হাতি সিং ছুটে গিয়ে বাঘের মতো তার উপরে লাফিয়ে পড়ল। প্রথমে একটা শব্দ হলো, কার হাত থেকে কি একটা জিনিস যেন মাটির উপরে পড়ে ভেঙে গেল। তারপরই চোখের পলক না পড়তেই বিপুলবাবু, হাতি সিং কুপোকাত। জয়ন্ত এক লাফে বারান্দায় গিয়ে পড়ল, কিন্তু চোর তখন সেখানে নেই। বারান্দার রেলিংয়ে ঝুঁকে জয়ন্ত দেখলে জলের পাইপ ধরে আশ্চর্য বেগে সে নিচের দিকে নেমে যাচ্ছে। তাকে আর ধরবার চেষ্টা করা বৃথা। অন্ধকার ঘরে ঢুকে সে বললে, হাতি সিং, তুমি উঠেছ? হিন্দি ভাষায় সাড়া এলো, উঠেছি বাবুজি, বড়ই জোয়ান জোর, ধরে রাখতে পারলাম না। সে তোমার দোষ নয়। আলো সুইচ কোথায়? হাতি সিং আলো জ্বালল। ঘরের একদিকে একখানা খাট, ঠিক তলাতেই মেঝের ওপরে পড়ে একটি প্রৌঢ় বাঙালি ভদ্রলোক অত্যন্ত হাঁপাচ্ছেন। জয়ন্ত মানিক তার পাশে গিয়ে বসল। প্রথমে জয়ন্তের চোখ পড়ল ভদ্রলোকের গলার ওপরে। সেখানে মানুষের আঙুলের রাঙা ছাপ। চোর তার গলার টিপে ধরেছিল। ভদ্রলোকের বয়স হবে 40, মাথায় কাঁচা পাকা চুল, গৌরবর্ণ দোহারা দেহ। হাতি সিং জল এনে তার গলায় ও মুখে ঝাপটা দিতে লাগল। খানিকক্ষণ পরে ভদ্রলোক কতটা সামলে নিয়ে উঠে বসলেন। ধীরে ধীরে বললেন, আপনারা কে তা জানি না, কিন্তু আপনারা না এসে পড়লে আমি বাঁচতুম না। গেল হপ্তায় আমার সহকারী বন্ধু সুরেনবাবুকে কে খুন করেছে, আর আজ আমিও পরলোকে চলে যাচ্ছিলাম। মানিক বললে, আমি খবরের কাগজে পড়েছি, গেল হপ্তায় বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেনের সহকারী সুরেন্দ্রনাথ বসুকে কে হত্যা করে পালিয়েছে। আপনি কি সেই সুরেনবাবুর কথা বলছেন? আগে হ্যাঁ। তাহলে আপনিই হচ্ছেন প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেন। জয়ন্ত অবাক হয়ে অমলবাবুর মুখের দিকে তাকালে। অমলবাবুর বিখ্যাত নাম সেও শুনেছে বটে, কিন্তু প্রত্নতাত্ত্বিকের নিরীহ দেহের ওপর এমন মারাত্মক আক্রমণ কেন? পুরনো পোকায় কাটা পুঁথিপত্র, অচল সেকেলে মুদ্রা আর ভাঙা ইট কাঠ পাথর নাড়াচাড়া করা যাদের একমাত্র পেশা, তাদেরই একজনকে পাঠানো হয়েছে পরলোকে এবং আর একজনকেও। তার চিন্তায় বাধা পড়ল। অমলবাবু হঠাৎ সবিস্ময়ে বলে উঠলেন, ও কি, ওই বুদ্ধমূর্তিটা ওখানে পড়ে কেন? ওটা ভাঙলই বা কী করে? জয়ন্ত চেয়ে দেখলে বারান্দার দিকে দরজার সামনে মাটির ওপরে একটা বুদ্ধ মূর্তি পড়ে রয়েছে। তার মুন্ডু ভেঙে আর একদিকে গড়িয়ে গিয়েছে। সে বললে, এখন বোঝা যাচ্ছে হাতি সিং যখন চোরকে আক্রমণ করে তখন ওই মূর্তিটাই চোরের হাত থেকে পড়ে ভেঙে গেছিল। শব্দটা আমি তখনই শুনেছিলাম, কিন্তু কারণ বুঝতে পারিনি। অমলবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, এত জিনিস থাকতে চোর ওই বুদ্ধমূর্তি নিয়ে পালাচ্ছিল? চোর ওই বুদ্ধমূর্তি নিয়ে? বলতে বলতে তিনি হঠাৎ আবার থেমে গেলেন। জয়ন্ত নীরবে তার ভাবভঙ্গি লক্ষ্য করতে লাগল। সে বেশ বুঝলে অমলবাবু আজকের এই বিপদের একটা হদিশ খুঁজে পেয়েছেন। খানিকক্ষণ পরে অমলবাবু বললেন, আপনারা আমার প্রাণ রক্ষা করেছেন, কিন্তু আপনাদের পরিচয় জানা হলো না তো। জয়ন্ত বললে, জানবার মতন পরিচয় আমাদের কিছুই নেই। আমার নাম জয়ন্ত, আর
আমার বন্ধুর নাম মানিকলাল। আমাদের শখ হচ্ছে গোয়েন্দাগিরি। আপনাদের কথা আমিও বোধহয় শুনেছি। বৈজ্ঞানিক অপরাধী ভবতোষ মজুমদারকে আপনারাই কি ধরিয়ে দিয়েছিলেন? অনেকটা তাই বটে, কিন্তু পুলিশ বলবে ভবতোষকে ধরেছিলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। পুলিশ যা বলে বলুক, কিন্তু আসল বাহাদুরি কার লোকে তা জানে। আপনারা এখানে এলেন কেমন করে? জয়ন্ত সব খুলে বললে। অমলবাবু বললেন, জয়ন্তবাবু, ভগবান আপনাদের এখানে পাঠিয়ে দিয়েছেন। জয়ন্ত হাসতে হাসতে বললে, অনেকটা সেরকমই মনে হয় বটে। নইলে হঠাৎই দুর্যোগ, জলমগ্ন রাস্তা, মোটরের বিদ্রোহ, যথাসময়ে আপনার বাড়ির সামনে আমাদের আবির্ভাব, এ সমস্তই অর্থহীন হয়ে পড়ে। অমলবাবু বললেন, দেখুন, ওই বুদ্ধ মূর্তিটি এতদিন আমার সহকারী সুরেনবাবুর বাড়িতে ছিল। ওই মূর্তিটি আমরা 4 মাস আগে কাম্বোডিয়ায় গিয়ে পেয়েছিলাম। কাম্বোডিয়ায়? যেখানে জঙ্গলের ভেতরে প্রসিদ্ধ প্রাচীন হিন্দু মন্দির ওঙ্কারধাম আছে? হ্যাঁ, সেই পিরামিডের চেয়েও আশ্চর্য মন্দির থেকে আরও তফাতে জঙ্গলের ভেতরে প্রাচীন হিন্দুদের আরও অনেক কীর্তি লুকোনো আছে। সেই খোঁজে গিয়েই আমরা এই বুদ্ধ মূর্তিটি পাই। এই মূর্তি পাওয়ারও একটা বিচিত্র ইতিহাস আছে, সে কথা পরে বলবো। জয়ন্ত বললে, মূর্তিটি এতদিন সুরেনবাবুর কাছে ছিল, তারপর? অমলবাবু বললেন, গেল সপ্তাহে একদিন ওই মূর্তিটি আমার পরীক্ষা করবার দরকার হয়। আমি মূর্তিটি সুরেনবাবুর কাছ থেকে আনিয়ে ঠিক সেই রাত্রি কে সুরেনবাবুকে গলা টিপে হত্যা করে। কেবল তাই নয়, সুরেনবাবুর ঘরে আরও অনেক মূর্তি ছিল। হত্যাকারী যে সেগুলো নিয়েও নাড়াচাড়া করেছিল তার প্রমাণ পাওয়া যায়, কিন্তু হত্যাকারী কোনো জিনিস বা মূর্তি নিয়ে যায়নি। পুলিশ এই হত্যার কোনো যুক্তিসঙ্গত কারণও খুঁজে পায়নি। জয়ন্তবাবু, হত্যাকারী কিসের খোঁজে সুরেনবাবুর ওখানে গিয়েছিল বলতে পারেন? আপনার আর কিছু বলবার আছে? আছে। আমার কোনো শত্রু নেই। আজ রাতে আপনাদের কড়া নাড়া শব্দে আমার ঘুম ভেঙে গেল। খাট থেকে যেই নেমেছি অমনি কে আমার গলা টিপে ধরলে। আমি অজ্ঞানের মতন হয়ে গেলাম। এখন দেখছি আমার ঘরেও এক হত্যাকারী এসে কিছু না নিয়ে ওই বুদ্ধ মূর্তি নিয়েই পালাচ্ছিল, যে মূর্তি এতদিন সুরেনবাবুর ঘরে ছিল। মানিক বললে, আমার তো মনে হয় সুরেনবাবুকে খুন করে সেখানে ওই বুদ্ধমূর্তি না পেয়ে হত্যাকারী আজ আপনার এখানে খুঁজতে এসেছিল। জয়ন্ত কিচ্ছু বললে না। দরজার কাছে গিয়ে বুদ্ধমূর্তির দেহ ও মাথা মাটির উপর থেকে কুড়িয়ে নিল। মূর্তিটি চুন পাথরে গড়া ধ্যানী বুদ্ধের, উচ্চতায় 1 হাতের বেশি হবে না। জয়ন্ত বুদ্ধমূর্তির দিকে স্থির দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু তার ভেতর থেকে কোনো রকম বিশেষত্বই আবিষ্কার করতে পারলে না। এ ধরনের লক্ষ লক্ষ বুদ্ধমূর্তি এশিয়ার সর্বত্রই পাওয়া যায়। মূর্তির ভাঙা মাথাটি দেহের ওপরে আলতোভাবে লাগিয়ে জয়ন্ত বুদ্ধদেবকে আবার টেবিলের ওপরে বসিয়ে দিলে। তারপর যেন আপন মনি মৃদু কণ্ঠে বললে, হত্যাকারী এই মূর্তি চুরি করতে এসেছিল, কিন্তু হিংসার সঙ্গে এই মূর্তিমান অহিংসার সম্পর্ক কি? মানিক বললে, হয়তো বিশেষ কোনো কারণে ওই মূর্তিকে কেউ এমন পবিত্র মনে করে যাকে হস্তগত করবার জন্য সে নরহত্যা করতে সংকুচিত নয়। জয়ন্ত বললে, এর উত্তরে 2টি কথা বলা যায়। প্রথমত, বুদ্ধের প্রতি একটা অতিভক্তি থাকা সম্ভব কেবল গোড়া বৌদ্ধের, কিন্তু কলকাতায় এমন ভীষণ প্রকৃতির বৌদ্ধ আছে বলে মনে হয় না। দ্বিতীয়ত, কাশীধামে কাক মরলে কামরূপে কেউ হাহাকার করে না। কাম্বোডিয়ার অজানা জঙ্গলে কুড়িয়ে পাওয়া সাধারণ বুদ্ধমূর্তি, তার জন্য কলকাতার কোনো বৌদ্ধের এতটা নারীর টান হবে কেন? এর চেয়ে ঢের মূল্যবান আর অসাধারণ পুরনো বুদ্ধমূর্তি কত লোকের ঘরে ঘরে রয়েছে, তাদের জন্য তো কোনো বৌদ্ধের মাথা ব্যথা হয় না। না মানিক, এ ব্যাপারের মধ্যে অন্য রহস্য আছে। মানিক বললে, দেশে লক্ষ লক্ষ কালীর প্রতিমা আছে, তাদের জন্য ভক্তরা তেমন পাগল হয় না, কিন্তু শুনতে পাই কোনো কোনো কালীর মূর্তি নাকি জাগ্রত, তাদের জন্য অনেক ভক্ত প্রাণ নিতে বা দিতে প্রস্তুত।
কে বলতে পারে এ বুদ্ধিমূর্তির মধ্যেও তেমন কোনো খ্যাতি আছে কি না? জয়ন্ত বললে, থাকতে পারে, কিন্তু সেই খ্যাতির কথা কাম্বোডিয়ার দুর্ভেদ্য জঙ্গলের ভেতর থেকে কলকাতায় আসবে কেমন করে? এতক্ষণ অমলবাবু চুপ করে খুব মন দিয়ে জয়ন্ত ও মানিকের কথাবার্তা শুনছিলেন। এখন তিনি বললেন, জয়ন্তবাবু, আমার মনে হচ্ছে মূর্তিটা কেমন করে আমরা পেয়েছিলাম সে গল্পটাও আপনাদের কাছে বলা উচিত। হয়তো তাহলেই আপনাদের কোনো কোনো প্রশ্নের উত্তর পাওয়া সহজ হবে। জয়ন্ত একখানা চেয়ার টেনে বসে পড়ে বললে, বলুন, আমরা গল্প শুনতে ভালোবাসি। অমলবাবু আর কোনো রকম ভূমিকা না করে বলতে লাগলেন, বহুদিন থেকেই আমি কাম্বোডিয়ার ওঙ্কারধামের, যাকে ইংরেজিতে বলে আঙ্কুর থম, তার কথা শুনে আসছি। তাই মাস কয়েক আগে আমি যখন সুরেনবাবুর কাছে প্রাচীন হিন্দুদের এই বিরাট কীর্তি মন্দির দেখতে যাওয়ার প্রস্তাব করলাম, তখন তিনিও খুব উৎসাহিত হয়ে উঠলেন। কিন্তু আমরা তো সাধারণ ভ্রমণকারী নই, আমরা হচ্ছি প্রশ্নতাত্ত্বিক। আমাদের অন্য উচ্চাকাঙ্ক্ষা ছিল। শুনেছি ওঙ্কারধামের চারিদিককার গভীর অরণ্যের মধ্যে এমন আরও অনেক হিন্দু কীর্তি আছে যা এখনও আবিষ্কৃত হয়নি। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল তাদের সন্ধান নেওয়া। যথাসময়ে যাত্রা করলাম। তারপর সাগর, নগর ও অরণ্য পার হয়ে কী করে ওঙ্কারধামের আকাশছোঁয়া ও দৃষ্টিসীমা ছাড়ানো ধ্বংসস্তূপের পরিত্যক্ত বিজনের বিরাটতার ছায়া এসে দাঁড়ালাম, সেসব কথা এখানে বলবার দরকার নেই। গৌরবময় অতীতের এই মূর্তিমান মৃত্যু নিশার দীর্ঘশ্বাসের মধ্যে একদিন আমি আর সুরেনবাবু সবিস্ময়ে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় শুনতে পেলাম পাশের ভাঙা মন্দিরের ভেতরে কে কাতর আর্তনাদ করছে। মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম একদিকে একজন বর্মী ফুঙ্গি বা বৌদ্ধ সন্ন্যাসী শুয়ে প্রায় অচেতন অবস্থায় ছটপট ও আর্তনাদ করছে। তার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে গা যেন পুড়ে যাচ্ছে। সুরেনবাবু চিকিৎসা শাস্ত্র জানতেন, তার সঙ্গে ওষুধের বাক্স ছিল। চিকিৎসার গুণে দুদিন পরে সন্ন্যাসীর অসুখ কিছুটা কমল। তার মুখে শুনলাম তিনি ওঙ্কারধামে বেড়াতে এসে এই বিপদে পড়েছেন। কেবল ওঙ্কারধাম নয়, ইতিমধ্যে এখানকার গহন বনের ভেতরে অদৃশ্য অনেক অজানা বিষয়ও তিনি দেখে এসেছেন। সন্ন্যাসীর কাছ থেকে অনেক নতুন তথ্য জানতে পারা যাবে বুঝে আমরা প্রাণপণে তার চিকিৎসা ও সেবা করতে লাগলাম। কিন্তু কিছুতেই কিছু হলো না। সপ্তাহখানেক পরে তার অবস্থা একেবারে খারাপ হয়ে পড়ল। সুরেনবাবু হাল ছেড়ে দিয়ে বললেন যে আর কোনো আশা নেই, আজকে রাতটা বোধহয় আর কাটবে না। গভীর রাত্রে সন্ন্যাসী আচ্ছন্নের মতো বললেন, সুরেনবাবু, আমার কাছে এসো। সুরেনবাবু তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, আদেশ করুন। সন্ন্যাসী খুব ক্ষীণ স্বরে বললেন, সুরেনবাবু, তুমি আবার তোমার বন্ধু আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছ, কিন্তু আমি আর বাঁচব না। মরবার আগে আমি তোমাদের পুরস্কার দিয়েতে চাই। সুরেনবাবু বললেন, পুরস্কারের লোভে আমরা আপনার সেবা করিনি। সে কথা আমি জানি, সেই জন্যই তোমাদের পুরস্কার দিতে চাই। তোমাদের সেবা ঋণ নিয়ে আমি মরবো কেন? কিন্তু যে পুরস্কার তোমাদের দেব তা বড় সাধারণ পুরস্কার নয়। এর জন্য পৃথিবীর যে কোনো সম্রাটও লালায়িত হতে পারে। তবে এ পুরস্কার লাভ করবার আগে তোমাদের একটা কাজ করতে হবে। সুরেনবাবু বললেন, কি কাজ? তোমাদের সঙ্গে দেখছি ইন আর চেন রয়েছে, ওদের কালকে বিদায় করে দিও। সুরেনবাবু সবিষয়ে বললেন, কেন? ওরা ভালো লোক নয়, ওরা সঙ্গে থাকলে তোমরা বিপদে পড়বে। আমাদের দলে জন 12 কুলি ছিল। চ্যান হচ্ছে তাদের সর্দার, ইন হচ্ছে আমাদের পথপ্রদর্শক। এরা যে অকারণে কেন আমাদের সঙ্গে শত্রুতা করতে চাইবে তার কোনো হদিশ খুঁজে পেলাম না। সন্ন্যাসীর কথা বলতে কষ্ট হচ্ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, সুরেনবাবু, আমি বুঝতে পারছি আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। এখন আমি যা বলবো খুব মন দিয়ে শোনো। এখানে উত্তর পশ্চিম দিকে একটা ভাঙা হাতির মূর্তি আছে।
তার ওপাশে একটা সরু পথ জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে। সেই পথ ধরে তোমরা অগ্রসর হবে। যেখানে পথ নেই সেখানে জঙ্গলের ভেতরে পথ করে নেবে, কিন্তু সাবধান, উত্তর পশ্চিম দিক ছাড়া আর কোনো দিকে যেন যেও না। দুদিন পরে প্রকাণ্ড এক প্রান্তরে গিয়ে পড়বে। তারপর এই পর্যন্ত বলবার পরেই সন্ন্যাসীর গলা থেকে ক্রমাগত হেঁচকি উঠতে লাগলো। খানিকক্ষণ পরে সেই অবস্থাতেই থেমে থেমে সন্ন্যাসী বললেন, তারপর সেই প্রান্তরের ভেতরে দেখবে চারিদিকে পাথরে বাঁধানো একটা পুষ্করণী। তার একক্ষণ থেকে পশ্চিম মুখে একটি রাস্তা আছে। সেই রাস্তার শেষে আছে একটা প্রকাণ্ড মন্দিরের ধ্বংসাবেশ। প্রধান মন্দিরের চার কোণে আর চারটি ছোট ভাঙা মন্দিরও আছে। সন্ন্যাসীর হাঁপ ও হেঁচকি আরো বেড়ে উঠল, কিন্তু আমাদের আগ্রহ তখন জেগে উঠেছে। বারংবার জিজ্ঞাসা করতে লাগলাম, তারপর তারপর কিছুক্ষণ পরে অতি কষ্টে তিনি বললেন, বড় বড় মন্দিরে মাঝখানে একটা বেদি আছে, তার উপরে আছে ছোট্ট একটা বুদ্ধ মূর্তি। তোমরা সেই মূর্তিকে তুলে নিয়ে। সন্ন্যাসী আবার থেমে গেলেন। তাই দুই চোখ মুদে এলো। সুরেনবাবু তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, তারপর আমরা কি করব? কিন্তু সে কথা সন্ন্যাসী শুনতে পেলেন বলে মনে হলো না। যেন নিজের মনে অস্ফুট স্বরে তিনি বললেন, পদ্মরাগ বুদ্ধ, পদ্মরাগ বুদ্ধ। তারপরেই তার মৃত্যু হলো। এর পরের কথা আমি খুব সংক্ষেপেই সারব। আমরা সন্ন্যাসীর কথার আসল অর্থ বুঝতে পারলাম না বটে, কিন্তু তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। চ্যান আর ঋণের প্রাপ্য চুক্তি দিয়ে বললাম, আমরা ওঙ্কারধাম ছেড়ে আর কোথাও যাব না। এখানে সপ্তাহ দুয়েক থেকে আবার দেশে ফিরব। আমাদের সঙ্গে কেবল 4 জন কুলি রেখে বাকি লোক নিয়ে তারা চলে যেতে পারে। আমাদের হঠাৎ মত পরিবর্তনে তারা বিস্মিত হলো বটে, কিন্তু কোনো রকম সন্দেহ করতে পেরেছে বলে মনে হলো না। সেই দিনই তারা বিদায় গ্রহণ করলে। সেই অজ্ঞাত মন্দিরে গিয়ে কি দেখব আর কি লাভ হবে তা আন্দাজ করতে পারলাম না, কিন্তু কি একটা রহস্যের নেশায় আমাদের কৌতূহল এমনভাবে জেগে উঠল যে পরদিনই উত্তর পশ্চিম দিকে যাত্রা করলাম। সেই প্রান্তর, পুষ্করণী আর 4টে ছোট মন্দিরের মাঝখানে প্রধান একটি মন্দিরের ধ্বংসাবেশ সমস্তই পাওয়া গেল। বড় মন্দিরের ভেতরে পাথরের বেদির উপরে একটা বুদ্ধ মূর্তি বেদির সঙ্গে গাঁথা ছিল। আমরা গাঁথুনি থেকে মূর্তিটাকে খুলে নিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে উল্লেখযোগ্য আর কিছু আবিষ্কার করতে পারলাম না। সম্রাটের পক্ষে লোভনীয় কোনো পুরস্কারই সেখানে ছিল না, যদিও আমাদের মতো প্রত্নতাত্ত্বিকের পক্ষে লোভনীয় অনেক পুরাতন জিনিসই সেখানে দেখতে পেলাম। বিশেষত 1000 বছরের পুরনো যে শিলালিপি সেখানে পেয়েছি, তাতেই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। সেখান থেকে ফিরে আসবার সময় সুরেনবাবু খুশি হয়ে বললেন, সন্ন্যাসী বোধহয় বুঝতে পেরেছিলেন কিসের লোভে আমরা এদেশে এসেছি। যে শিলালিপি আমরা পেয়েছি তার চেয়ে অমূল্য সম্পদ আর কি থাকতে পারে। জয়ন্তবাবু, চোর আজ যে বুদ্ধ মূর্তিটি চুরি করবার চেষ্টা করেছিল, ওইটিকেই আমরা সেই বড় মন্দিরের ভেতরে পেয়েছিলাম। কিন্তু ও মূর্তি নিয়ে চোরের কি লাভ হতো, এই কথাটা কিছুতেই আমি বুঝতে পারছি না। জয়ন্ত অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বললে, অমলবাবু, আপনি বলছেন যে সন্ন্যাসীর শেষ কথা হচ্ছে পদ্মরাগ বুদ্ধ, কিন্তু পদ্মরাগ বুদ্ধ নামের কোনো বুদ্ধমূর্তির কথা তো আমি কখনো শুনিনি। অমলবাবু মাথা নেড়ে বললেন, আমিও শুনিনি। মানিক বললে, কিন্তু পদ্মরাগ মণি বলে মহামূল্যবান মণি আছে। জয়ন্ত অস্ফুট কণ্ঠে বললে, সন্ন্যাসী এমন পুরস্কার দিতে চেয়েছিলেন যার জন্য পৃথিবীর যে কোনো সম্রাট লালায়িত হতে পারে। এরা ওখান থেকে এনেছেন চুন পাথরের গড়া এক বুদ্ধমূর্তি আর একখানা শিলালিপি, রাজা মহারাজার কাছে যা তুচ্ছ। অথচ এই সামান্য বুদ্ধমূর্তিও চোরে চুরি করতে চায়। এর জন্য মানুষ খুন করতেও ভয় পায় না। আশ্চর্য রহস্য। সে বুদ্ধমূর্তির ভাঙা মাথাটা টেবিলের উপরে নামিয়ে রেখে
দেহটা আবার তুলে নিলে। তারপর তাকে উল্টে ধরে খানিকক্ষণ পরীক্ষা করে বললে, দেখো মানিক, এর তলার দিকটা। মানিক দেখলে মূর্তির তলায় খানিকটা জায়গায় গুঁড়ো পাথরের প্রলেপ মাখানো রয়েছে। সে বললে, এখানে একটা ছেঁদা ছিল, এখন ভরাট করে দেওয়া হয়েছে। জয়ন্ত হঠাৎ মূর্তিটা উঁচুতে তুলে মাটির উপরে সজোরে নিক্ষেপ করলে। সেটা সশব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। অমলবাবু হা হা করে উঠে বললেন, কি করলেন, কি করলেন? ওর পেছনে যে ব্রাহ্মী লিপি ছিল। জয়ন্ত সে কথার কোনো জবাব না দিয়ে হেঁট হয়ে ভাঙা টুকরোর ভেতর থেকে একটা জিনিস নিয়ে সকলের চোখের সামনে তুলে ধরলে। জিনিসটা তামার একটা কৌটোর মতো, অনেকটা বিলাতি সেভিং স্টিকের কৌটোর মতন দেখতে, তেমনি গোল, কিন্তু তার চেয়ে লম্বা প্রায় 1 বিঘত হবে। জয়ন্ত বললে, মূর্তির ভেতরটা খুদে এই কৌটোটা পুড়ে তলার ছেদা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। অমলবাবু খানিকক্ষণ হতবম্বের মতন চুপ করে থেকে বললে, ও কৌটোর ভেতরে কি আছে? সেটাই এখন দেখতে হবে, কারণ এর ভেতরে যা আছে তার লোভেই আজ এখানে চোরের আবির্ভাব হয়েছিল। সে কৌটোর ঢাকনি খুলে তার ভেতর থেকে বার করলে একটা চাবি আর একটা সোনার চাকতি। অমলবাবু বললেন, ও আবার কি? জয়ন্ত জবাব না দিয়ে চাকতিটা খানিকক্ষণ পরীক্ষা করে বললে, এতে কি একটা নকশা খোদা রয়েছে। নকশা? হ্যাঁ, বলে সে টেবিলের ধারে আলোর কাছে গিয়ে বসল। তারপর পকেট থেকে কাগজ, পেন্সিল ও ম্যাগনিফাইং গ্লাস বার করলে। বাঁ হাতে চাকতির ওপরে ম্যাগনিফাইং গ্লাস ও ডান হাতে কাগজের উপরে পেন্সিল ধরে সে তখনই তাড়াতাড়ি আর একখানা বড় নকশা তৈরি করে ফেললে। তারপর উঠে দাঁড়িয়ে কাগজে আঁকা নকশাখানা অমলবাবুর হাতে সমর্পণ করলে। অমলবাবু কাগজখানার দিকে তাকিয়ে সবিস্ময়ে বলে উঠলে, এই যে প্রান্তরে সেই মন্দিরের নকশা, এই মন্দিরেই আমরা ওই বুদ্ধমূর্তি পেয়েছি। জয়ন্ত খুব খুশি মুখে পকেট থেকে রূপোর নস্যদানি বার করে দুবার নস্য নিয়ে বললে, তাহলে আসুন অমলবাবু, এই টেবিলের ধারে বসুন। ভালো করে আপনি একবার নকশাখানা দেখুন। আমার মনে হচ্ছে সন্ন্যাসী যা বলে যেতে পারেননি, আমরা এইবারে সেই গুপ্ত কথাটা জানতে পারব। পদ্মরাগ বুদ্ধ, রহস্যময় নাম। অমলবাবু নকশার কাগজখানার দিকে দৃষ্টি নিবদ্ধ করে অনেকক্ষণ বসে রইলেন। তারপর বললেন, দেখুন জয়ন্তবাবু, এখানার যে সেই মন্দিরের নকশা তাতে আর একটুও সন্দেহ নেই। সেই 4 ঘাটওয়ালা পুকুর, তার কোনাকুনি রাস্তা, চারিদিকে 4টি ছোট আর মাঝখানে প্রধান মন্দির, এমনকি কালো পাথরের লম্বাটে বেদিটি পর্যন্ত মিলে যাচ্ছে। কিন্তু কোনো কোনো জায়গায় অমিলও রয়েছে। জয়ন্ত নকশার উপরে ঝুঁকে পড়ে বললে, কি কি মিলছে না আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। মন্দিরের ভেতরে বেদির সামনে সিঁড়ির মতো ওটা কি আঁকা রয়েছে? আমার বেশ মনে আছে মন্দিরের ভেতরে ওরকম কোনো কিছুই আমাদের চোখে পড়েনি। তারপর পুকুরের পশ্চিম কোণে 3 কোণা ওই কালো অংশটাই বা কি? মন্দিরের বেদির মাঝখানে একটা সাদা জায়গা আছে, ওখানেই আমরা বুদ্ধমূর্তি দেখেছিলাম। কিন্তু পুকুরের কোণেও কালোর মাঝখানে সাদা চিহ্ন আছে, বুঝতে পারছি না। পুকুরের ওখানে আমরা জল ছাড়ার কিছু দেখিনি। আর কোনো অমিল দেখতে পাচ্ছেন? না, তবে মন্দির থেকে পুকুরে আসবার পথের উপরে 3টে তীর চিহ্ন রয়েছে কেন? জয়ন্ত নকশার দিকে চেয়ে খানিকক্ষণ ভেবে বললে, আমার মাথায় কতগুলো সন্দেহের উদয় হচ্ছে, কিন্তু সেগুলো এখন প্রকাশ করে লাভ নেই, কারণ সেসব সন্দেহ অমূলকও হতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনি যে অমিলের কথা বলছেন তারই মধ্যে পদ্মরাগ বুদ্ধের সমস্ত রহস্য লুকিয়ে আছে। অমলবাবু বললেন, জয়ন্তবাবু, আমার আর একটা কথা মনে পড়ছে। ওঙ্কারধামে যাবার আগে আমরা শ্যামদেশেও বেড়াতে গেছিলাম। সেখানে একটা জনপ্রবাদ শুনেছি, ও অঞ্চলে কোথায় নাকি এক মূল্যবান বুদ্ধ মূর্তি আছে। তা নাকি দুর্লভ মণিমাণিক্য কেটে একসঙ্গে জুড়ে জুড়ে করা।
কিন্তু সে মূর্তির ঠিকানা কেউ জানে না। অবশ্য এটা আমরা জনপ্রবাদ বলেই উড়িয়ে দিয়েছি, কারণ জনপ্রবাদ অসম্ভবকেই সম্ভব করতে চায়। মানিক বললে, ভেবে দেখো জয়ন্ত, পদ্মরাগ হচ্ছে মহামূল্যবান মণি। এই মণি দিয়ে যদি বুদ্ধমূর্তি গড়া হয়, তবে তার পদ্মরাগ বুদ্ধর নাম হওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক। জয়ন্ত বললে, সন্ন্যাসীও এমন পুরস্কার দিতে চেয়েছিলেন যার জন্যে পৃথিবীর যে কোনো সম্রাট লালায়িত হতে পারেন। পদ্মরাগ বুদ্ধ, আমাদের অনুমান যদি সত্য হয়, তাহলে সে মূর্তি সম্রাটের পক্ষেও লোভনীয় বটে। পদ্মরাগ বুদ্ধ, সে মূর্তি কত বড়! কতগুলো পদ্মরাগ মুনি দিয়ে সেই মূর্তি করা হয়েছে। মানিক, এ অসম্ভব সম্পদের কথা ভাবতেও আমার মাথা ঘুরে যাচ্ছে। অমলবাবু মাথা নেড়ে হেসে বললেন, কিন্তু সেই মণিময় বুদ্ধ কোথায় লুকিয়ে আছেন কেউ তো জানে না। জয়ন্ত বললে, অমলবাবু, লোভের মহিমা দেখুন। মণিময় বুদ্ধের নাম শুনেই আমি পরম ভক্ত বৌদ্ধ হয়ে পড়েছি। কিন্তু জয়ন্তবাবু, এটাও ভুলে যাবেন না যে সারা মন্দির তন্ন করে খুঁজেও আমরা চুন পাথরে গড়া বুদ্ধ ছাড়া আর কিছুই পাইনি। জয়ন্ত এবারে উত্তেজিত কণ্ঠে বললে, আপনিও ভুলে যাবেন না যে ওই চুন পাথরে গড়া মূর্তির মধ্যে আমরা পেয়েছি একটা চাবি আর নকশা আঁকা চাকতি। বুদ্ধ মূর্তির মধ্যে এমন দুটো জিনিস লুকিয়ে রাখবার কথা কে কবে শুনেছে? এত লুকোচুরির কারণ কি অত্যন্ত অসামান্য নয়? সে কারণটাই কি বুঝিয়ে দিচ্ছে না যে আমরা কল্পনাতীত কোনো সুদুর্লভ বস্তু লাভ করতে পারি? এই জন্যেই এমন একটা সাধারণ মূর্তির লোভে কেউ নরহত্যা করেছে। হয়তো আজ আপনাকেও খুন করত। কিসের এই চাবি? চাবিটা যেরকম বড়, তাতে মনে হচ্ছে এর দ্বারা খুব বড় কুলুপই খোলা যায়। সে কুলুপ কোথায় লাগানো আছে? আমার মতে এই চাকতির ওপরে সেই ভাঙা মন্দিরের নকশা আছে। কিন্তু নকশার ওই সিঁড়িটার রহস্য কী? ওরকম কোনো সিঁড়ি আপনি ওখানে দেখতে পাননি বটে, কিন্তু নিশ্চয়ই ও সিঁড়ি কাল্পনিক নয়। নকশা সবটাই যখন মিলছে, তখন ও সিঁড়ি কাল্পনিক হতে পারে না। ওর অস্তিত্ব আছেই। অমলবাবু দৃঢ় স্বরে বললে, না, ওর অস্তিত্ব নেই। জয়ন্তও দৃঢ় স্বরে বললে, কিন্তু আমি যদি ওর অস্তিত্ব প্রমাণ করতে পারি? কেমন করে? ওঙ্কার ধামে গিয়ে। ওঙ্কার ধামে গিয়ে? সে যে হবে মরীচিকার পেছনে ছোটার মতো। ওই অদৃশ্য সিঁড়ি আর পুকুরের কোণে আর এক অদৃশ্য রহস্য। এরা কোন জাদুমন্ত্রে আবার দৃশ্যমান হবে? বুদ্ধির জাদুমন্ত্রে অমলবাবু, বুদ্ধির জাদুমন্ত্রে। অমলবাবু আহতে কণ্ঠে বললেন, অদৃশ্য সিঁড়ি দেখতে পাইনি বলে আপনি কি আমাকে এক নম্বরে গাধা বলে মনে করেন? জয়ন্ত ব্যস্তভাবে বললে, না না অমলবাবু, আপনাকে বোকা বলা আমার উদ্দেশ্য নয়। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর বুদ্ধিমান লোকরাও সকল ক্ষেত্রে সমানভাবে বুদ্ধিকে ব্যবহার করতে পারে না। এই ধরুন প্রত্নতাত্ত্বিকের কথা। ও বিভাগে আপনার তুলনায় আমার বুদ্ধি একেবারেই অকেজো। আবার আমার বিভাগে আপনার মাথাও বেশি সুবিধা করে উঠতে পারবে বলে মনে হচ্ছে না। এই চাবি আর সোনার চাকতির ব্যাপারটাই ভেবে দেখুন না। বুদ্ধদেবের মূর্তি আপনাদের কাছে এত দিন ধরে রয়েছে, তবু এমন দুটো অদ্ভুত জিনিস আপনারা আবিষ্কার করতে পারেননি। আর একটা প্রমাণ হাতে হাতেই দিতে পারি। এখানে এসে আমি যখন বারান্দায় গেছিলাম, তখন কতগুলো কাদা মাখা পায়ের দাগ চোখে পড়েছিল। এতক্ষণ সেগুলো পরীক্ষা করবার সময় পাইনি। এবারে তাদের কাছে যাওয়া যাক। আসুন অমলবাবু, এসো মানিক। সকলে বারান্দায় গিয়ে দাঁড়ালো। লম্বা বারান্দায় সারি সারি পায়ের দাগ, তার অনেকগুলোই বেশ স্পষ্ট। জয়ন্ত বলে, এগুলো নিশ্চয়ই চোরের পায়ের দাগ। আচ্ছা অমলবাবু, এই দাগগুলো দেখে আপনার কি মনে হয়? অমলবাবু সেগুলোর উপরে একবার চোখ বুলিয়ে বললেন, কি আবার মনে হবে? ওগুলো হচ্ছে চোরের পায়ের দাগ। জয়ন্ত হেঁট হয়ে পড়ে দাগগুলো তীক্ষ্ণ নেত্রে পরীক্ষা করতে করতে বলল, আর কিছু মনে হয় না? অমলবাবু বললেন, আমার মনে হয় দাগগুলো অতিরিক্ত বড়। কিন্তু জয়ন্তবাবু, পায়ের দাগ নিয়ে এত বেশি মাথা ঘামাবার কি আছে? আসামি যখন পলাতক, তখন ওই দাগগুলোর ভেতর থেকে তাকে তো আর গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সে কথা বোধহয়
জয়ন্তের কানে ঢুকল না। পকেট থেকে নস্যদানি বার করে সে ঘন ঘন নস্য নিতে লাগলো নীরবে। তারপর সে বললে, পৃথিবীতে যেদিন থেকে অপরাধ সৃষ্টি হয়েছে সে দিন থেকেই যেসব প্রমাণের জোরে অপরাধী ধরা পড়েছে তাদের মধ্যে পায়ের দাগই হচ্ছে প্রধান। একটু থেমে হঠাৎ ফিরে দাঁড়িয়ে সে আবার বললে, অমলবাবু, আমি একটা লোকের চেহারার কথা বলবো, তাকে আপনি চেনেন কি? মাথায় সে খুব ঢ্যাঙা, মাপলে 7 ফুটও হতে পারে। তার দেহ রীতিমতো হৃষ্টপুষ্ট, তার গায়ে অসুরের মতো জোর। সে ডান পাশে একটু বেশি হেলে পড়ে হাঁটে, আর তার ডান পায়ের কোড়ে আঙুল নেই। প্রথমে অমলবাবু হতবম্বের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর তার মুখে চুকে গভীর বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। তাড়াতাড়ি তিনি বললেন, জয়ন্তবাবু, আপনি চ্যানকে চিনলেন কেমন করে? জয়ন্ত 2 ভুরু কুঁচকে জিজ্ঞাসা স্বরে বললে, চ্যান? হ্যাঁ হ্যাঁ, চ্যান। ওঙ্কার দামে সে আমাদের কুলি সর্দার ছিল। সন্ন্যাসীর কথায় তাকে আর তার বন্ধু ইনকে আমরা বিদায় করে দিয়েছিলাম। আপনার মুখে এখনই অবিকল চ্যানেরই বর্ণনা শুনলাম, আর তাকে আপনি চেনেন না? জয়ন্ত আর একটি প্রশ্ন নিয়ে হাসি মুখে বললে, না, চ্যানকে আমি চিনি না। তাহলে চ্যানের দেহ হচ্ছে বেজায় ঢ্যাঙা, জোয়ান আর মোটাসোটা। হ্যাঁ, আর তার ডান পায়ের কোড়ে আঙুল নেই। উত্তম। মানিক, কাল ভোরে উঠেই আগে আমাদের বন্ধু ইন্সপেক্টর সুন্দরবাবুকে ফোন করে সব কথা জানিয়ে দাও। চ্যানের নামে কালকে যেন ওয়ারেন্ট বার করা হয়, কারণ খুব সম্ভব সুরেনবাবুকে সেই খুন করেছে। আর আজকে চ্যানই যে অমলবাবুকে খুন করতে উদ্যত হয়েছিল তার প্রমাণ ওই পদচিহ্ন। অমলবাবু অভিভূত স্বরে বললেন, জয়ন্তবাবু কি বলছেন? চ্যান কি কলকাতায় আছে? পদচিহ্ন তো সেই সাক্ষ্যই দিচ্ছে। পদচিহ্ন? অসম্ভব। পায়ের দাগে কি চেহারার বর্ণনা লেখা থাকে? থাকে। এই বর্ণনা পড়তে পারে কেবল বিশেষ বুদ্ধি। পায়ের দাগগুলো আর একবার ভালো করে দেখুন, বর্ণনা পড়তে বেশি সময় লাগবে না। আপনিও তো দেখছেন পায়ের ছাপগুলো অতিরিক্ত বড়। সাধারণত ছোট চেহারার পায়ের দাগ এত বড় হয় না। তারপর প্রত্যেক পদচিহ্নের মাঝখানকার ব্যবধান লক্ষ্য করে দেখুন। ওই ব্যবধানের মাপ দেখেও আকৃতির দীর্ঘতা আন্দাজ করা যায়। বেটের লোকের চেয়ে ঢ্যাঙা লোকেরা বেশি তপাতে পা ফেলে হাঁটে। দাগগুলো কিরকম স্পষ্ট দেখছেন? হালকা দেহ বহন করে যেসব পা, তাদের ছাপ আরও কম স্পষ্ট হতো। ডান পায়ে প্রত্যেক ছাপের ডান পাশটা বেশি চেপে মাটির ওপরে পড়েছে, কারণ এগুলো যার পায়ের দাগ সে ডান পাশে বেশি হেলে হাঁটে। তার ডান পায়ের কোড়ে আঙুল যে নেই, এ সত্য তো ছাপ দেখে বালকরা ধরতে পারবে। আর তার গায়ের জোর তো আমরা সকলেই দেখেছি। সে আর চোখের পলকে আপনার অত বড় পালোয়ান দারোয়ানকে কুপকাত করে সরে পড়েছে। দেখছেন তো অমলবাবু, আমাকে বেশি বুদ্ধি খরচ করতে হয়নি। আমি কেবল বুদ্ধির যথা ব্যবহার করেছি, সাধারণ লোকে যা করতে পারে না। অমলবাবু অস্ফুট স্বরে বললেন, কিন্তু চ্যান এসেছিল আমাকে খুন করতে। কোথায় কাম্বোডিয়া আর কোথায় কলকাতা? কি আশ্চর্য! এতে আশ্চর্য হবার আর কিছুই নেই। ওঙ্কার দামে সন্ন্যাসী তো চ্যান আর ইন সম্বন্ধে আপনাদের আগেই সাবধান করে দিয়েছিলেন। নিশ্চয়ই তিনি জানতেন যে চ্যান আর ইন পদ্মরাগ বুদ্ধের সন্ধানে আছে। পদ্মরাগ বুদ্ধকে লাভ করতে হলে যে চুন পাথরে গড়া মূর্তিটাকে দরকার, চ্যান কোনো গতিকে সেটাও টের পেয়েছে। ওই মূর্তি যে এখন আপনার দখলে, তাই শত্রুর দৃষ্টি আপনার ওপরই পড়েছে। এতক্ষণে সব রহস্য তো বেশ পরিষ্কার হয়ে গেল। অমলবাবু সভায় বললেন, আমি তো পদ্মরাগ বুদ্ধ চাই না, তবে আমার প্রাণ নিয়ে তো টানাটানি কেন? জয়ন্ত গম্ভীর কণ্ঠে বললে, কে বলে আপনি পদ্মরাগ বুদ্ধ চান না? 1 সপ্তাহের ভেতরেই আপনার সঙ্গে আমরাও যে পদ্মরাগ বুদ্ধকে আনবার জন্য ওঙ্কারধামে যাত্রা করব। বলেন কি মশাই? একটা জনপ্রবাদের পেছনে দৌড়ে অপঘাতে মারা পড়ব? পদ্মরাগ বুদ্ধের মূল্য যদি 1,00,00,000 টাকাও হয়, তাহলে ওর মধ্যে আমি নেই। আপাতত কেবল চ্যানের সাংঘাতিক অনুগ্রহ থেকে আমাকে রক্ষা করুন। প্রতিদানে ওই চাবি আর চাকতি আপনাদের হাতে আমি সমর্পণ করলাম। পদ্মরাগ বুদ্ধ পেলে সেই মূর্তি নিয়ে আপনারা যা খুশি তাই করতে পারেন, তার উপরে আমার একটুও লোভ নেই। মানিক বলে,
আচ্ছা, ওসব কথা পরে হবে এখন, কিন্তু আপাতত এটা আমি বুঝতে পারছি না, বিদেশি লোক হয়েও চ্যান কী করে অমলবাবুর বাড়ির অন্দি সন্ধি সব খবর রেখেছে? সে কেমন করে জানলে অমলবাবুর ঘরের কোথায় বুদ্ধমূর্তি আছে আর গৃহকর্তা নিদ্রিত? বুঝে দেখো জয়, চ্যান অন্ধকারেই ঘরে ঢুকে মূর্তিটিকে অনায়াসে নিয়ে পালিয়ে যাচ্ছিল। জয়ন্ত তাড়াতাড়ি মানিকের পিঠ চাপড়ে খুশি কণ্ঠে বললে, সাবাস মানিক, সাবাস, তুমি খুব বড় প্রশ্ন তুলেছ। একথা আমার মাথায় ঢোকেনি। চ্যান এত হাড়ির খবর রাখলে কি করে? অমলবাবু বললেন, আপনার কথা শুনে আর একটা কথা আমার আবার মনে পড়ছে এখন। আজ কিছুদিন ধরে লক্ষ্য করছি এই পাড়ায় 4-5 জন বর্মী লোক প্রায় আনাগোনা করছে। দেখলে মনে হয় যেন তারা এই পাড়ারই বাসিন্দা। জয়ন্ত বললে, তাই নাকি? তাহলে তারা নিশ্চয়ই এই বাড়ির ওপরে পাহারা দেয়। কিন্তু তারা ঘরের ভেতরকার খোঁজ রাখলে কেমন করে? আচ্ছা অমলবাবু, পথের ওপাশে ওই মস্ত বাড়িখানায় কে থাকে বলতে পারেন? ওটা মেস বাড়ির মতন। ওখানে দেশ বিদেশের লোক থাকে, কিন্তু তারা কেউ বাঙালি নয়। তাহলে ও বাড়ির 3 তলার ঘর থেকে আপনার এই ঘরের ভেতরে নজর রাখা খুবই সহজ দেখছি। কে বলতে পারে এই মুহূর্তেই ওখানে বসে কি আমাদের গতিবিধি লক্ষ্য করছে কিনা? অমলবাবু চমকে উঠলেন, ম্লান মুখে বললেন, বলেন কি? আমি কি তবে শিয়রে সমন নিয়ে বাস করছি? জয়ন্ত বললে, আচ্ছা, একটা পরীক্ষা করা যাক। আমরা দুজনে আপনাকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে যাই। আপনিও প্রতি নমস্কার করে ঘরের আলো নিভিয়ে দিন। যদি কোথাও শত্রু জেগে থাকে, সে মনে করবে আমরা বিদায় হয়েছি আর আপনি আবার শুয়ে পড়ছেন। এই পরীক্ষার ফল কী হয় দেখা যাক। কথা মতো কাজ হলো। জয়ন্ত মানিক ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। ঘরের আলো নিভে গেল এবং তারপরেই রাস্তার দিক থেকে ভেসে এলো একটা তীক্ষ্ণ বাঁশির আওয়াজ। জয়ন্ত বললে, যা ভেবেছি তাই। আমাদের উপরে কড়া পাড়া বসেছে। কেউ বোধ করি বাঁশির সংকেতে কাদের জানিয়ে দিলে যে সবাই হুঁশিয়ার হও, শত্রুরা এখনই রাস্তায় বেরোবে। ওরা কি আমাদেরও পথে আক্রমণ করতে চায়? ওরা কি ও বাড়ি থেকে দেখছে যে চাবি আর চাকতি আমার পকেটে ঢুকেছে? আচ্ছা এসো, আর একবার অন্ধকারে অমলবাবুর ঘরে ঢোকা যাক। জয়ন্ত আস্তে আস্তে বারান্দার দরজার কাছে দাঁড়ালো। তখন বৃষ্টির প্রবল ঝোঁকটা কেটে গেছে বটে, কিন্তু জল তখনও ঝিমঝিম করে ঝরছিল। রাস্তা দিয়ে তখনও হাঁটুভোর জলের দ্বারা কলকল করে ছুটছিল এবং শেষ রাতের আকাশের বুকে পুরু মেঘের কালো পর্দা চিরে তখনও থেকে থেকে বিদ্যুতের অগ্নি অক্ষরগুলো ঝকমক করে জ্বলে উঠছিল। সেই মুহূর্তেই আবার বিদ্যুৎ ফুটল এবং যন্ত্র স্পষ্ট দেখলে ও পাশের বাড়ির 3 তলার বারান্দা থেকে একটা মূর্তি রেলিংয়ের ওপরে সাগরে ঝুঁকে পড়ে নিচের পথের দিকে তাকিয়ে আছে। ক্ষণিক আলোতে তাকে ভালো করে দেখা গেল না, কিন্তু কে সে? চ্যান না আর কেউ? অমলবাবু সভয়ে বলে উঠলেন, কি ভয়ানক! দেখুন জয়ন্তবাবু, দেখুন, সত্যি তো, ও বাড়ির বারান্দায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। এই শেষ রাতে এমন দুর্যোগে রাস্তার দিকে অত আগ্রহে ঝুঁকে পড়ে ও লোকটা কি দেখছে? জয়ন্ত বললে, এতক্ষণ ও লোকটা নিজের অন্ধকার ঘরে বসে আমাদের ঘরের সমস্ত দৃশ্য লক্ষ্য করছিল। এখনও বেরিয়ে এসে দেখছে যে চাবি আর চাকতি নিয়ে আমরা পথে বেরিয়েছি কিনা। আমরা পথে বেরোলেই বোধহয় আমাদের উপরে আক্রমণ হবে। সর্বনাশ! তাহলে আপনারা কি করবেন? জয়ন্ত হেসে বললে, অমলবাবু, আমার চেহারা দেখেছেন তো? আমাদের শত্রুদের গায়ে কত জোর আছে জানি না, তবে আমি যে একবার একটা খ্যাপা ষাঁড়কে ধরে মাটির ওপরে কাত করেছিলাম, মানিক সে সাক্ষ্য দিতে পারে। কুস্তি, বক্সিং আমরা দুজনেই জানি, সুতরাং পথে বেরোতে আমাদের কোনো ভয় নেই। কিন্তু অকারণে অশান্তির সৃষ্টি না করে আজ আমরা এখানেই রাতটা কাটাতে চাই। এতে আপনার কোনো আপত্তি নেই তো? অমলবাবু বললেন, আপত্তি? বিলক্ষণ! আপনারা কাছে থাকলে আমি তো ধরে প্রাণ পাই। যদি চ্যান আবার আসে? জয়ন্ত বললে, আজ আর সে এখানে বেড়াতে আসবে না, বরং কাল সকালে আমরাই ওই সামনের বাড়িটায় বেড়াতে যাব। বলেন কি? ওই বাঘের বাসায়? কেন? আপনি তো বললেন ওটা হচ্ছে মেস বাড়ি। তা যদি হয় তাহলে ওখানে আরও অনেক লোক নিশ্চয়ই বাস করে।
আমরা ওখানে ঘর ভাড়া করতে বা কোনো চেনা লোককে খুঁজতে যাব। দিনের বেলায় 5 জনের বাসায় নিশ্চয়ই কেউ আমাদের গলায় ছুরি বসাতে সাহস করবে না। মানিক বললে, কিন্তু ওখানে গিয়েই বা আমাদের কি লাভ হবে? প্রথম লাভ হবে এই যে চ্যান ওখানে আছে কিনা সেটা জানতে পারবো। অমলবাবু তার চেহারার যা বর্ণনা দিয়েছেন, চ্যানকে চিনে নিতে আমাদের একটুও বিলম্ব হবে না। দ্বিতীয় লাভ হবে, চ্যান ওখানে থাকলে কাল সকালেই তার হাতে হাতকড়ি দেওয়ার ব্যবস্থা করব। কি অপরাধে আর কি প্রমাণে? চ্যানই যে সুরেনবাবুকে খুন করেছে, আমাদের হাতে আপাতত তার কোনো প্রমাণ নেই বটে, কিন্তু চ্যান যে এই বাড়ির দেওয়াল বেয়ে উঠে চুরি করতে এসেছিল আর অমলবাবুকে খুন করবার চেষ্টা করেছিল তার স্পষ্ট প্রমাণ হচ্ছে বারান্দার ওই পদচিহ্নগুলো। ওই প্রমাণের জোরেই তাকে এখন অনেক কালের জন্য জেল খাটানো যেতে পারে। প্রধান শত্রুকে সরাতে পারলে আমরা নিশ্চিন্ত হয়ে কাম্বোডিয়ায় গিয়ে বনবাসী হতে পারব। অমলবাবু বললেন, কিন্তু জয়ন্তবাবু, আপনি ইনের কথা ভুলে যাচ্ছেন কেন? সন্ন্যাসীর কথা মানতে বলতে হয়, ইনিও আমাদের মস্ত শত্রু। সে কোথায় আছে? জয়ন্ত বললে, তারও চেহারার সঙ্গে আমাদের পরিচয় থাকার দরকার তো। অমরবাবু, অন্তঃপর আপনি ইনের রূপ বর্ণনা করুন। অমলবাবু বললেন, চ্যান যেরকম অসাধারণ ঢ্যাঙা, ইন তেমনি অসাধারণ পেটে। মাথায় সে 4 ফুটে বেশি তো হবেই না, বরং কম হওয়া সম্ভব, কিন্তু নিজের দীর্ঘতার অভাব সে মিটিয়ে নিয়েছে অসাধারণ মোটা হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন একটি গোলাকার পদার্থ জাদুকরের মন্ত্রে হঠাৎ জ্যান্ত হয়ে পৃথিবীর ওপর দিয়ে গড়িয়ে চলেছে। কিন্তু এত মোটা ও বেটে হলেও ইন অত্যন্ত চটপটে আর চুলবুলে। সে ছোটে ক্রিকেট বলের মতন, আর মাটি থেকে লাফ মারে টেনিস বলের মতন। চ্যানের লম্বা চওড়া চেহারা সকলের দৃষ্টি আকর্ষণ করে বটে, কিন্তু ইনকে দেখলে একেবারেই অবাক হয়ে যেতে হয়। আবার চ্যান ও ইনকে একসঙ্গে দেখলে মনে হয় ভগবানের অপূর্ব সৃষ্টি বৈচিত্র্যের কথা। জয়ন্ত বললে, চমৎকার। মানিক, এমন উজ্জ্বল বর্ণনা শোনাবার পর কি আর ইনকে চিনে নিতে আমাদের কোনো কষ্ট হবে? মানিক বললে, নিশ্চয়ই নয়। অমলবাবু একখানা কথার ফটোগ্রাফ তুলে আমাদের দান করলেন। ফটোগ্রাফ নয় মানিক, এ হচ্ছে এক্সপ্রেশনের চিত্রকরের আঁকা ছবি। এ খুঁটিয়ে খুঁটিয়ে একে একে কিছু দেখালে না, কিন্তু মূল ভাবটি হুবহু প্রকাশ করলে। তুমি যদি ইনের সত্যিকার একখানা ফটোগ্রাফও হাতে পেতে, তাহলেও তার স্বরূপ এত সহজে ধরতে পারতে না। কিন্তু যাক সে কথা, ভোরের পাখি ডাকবার আগে আপাতত একটুখানি স্বপ্ন লোক দেখবার চেষ্টা করা দরকার। পরদিন বেলা 7টার সময় আকাশের বিরাট কুম্ভ শূন্য হয়ে গেল। এখন আর 1 ফোঁটাও বৃষ্টি নেই, এবং সূর্যের তাপে মেঘগুলো মোমের মতো গলে মিলিয়ে গেল। রাস্তার ময়লা জল কমেছে বটে, কিন্তু এখনো জুতো না ভিজিয়ে পথ চলবার উপায় নেই। অন্যদিনে এই সময় বিচিত্র জনতার অনিক্যতানে রাজপথের তন্দ্রা ছুটে যায়। আজ এখনো তার ঘুম ঘুম ভাব দূর হয়নি। যার নিতান্ত দায় সেই পথে পা বাড়িয়েছে। অনেক দোকানও এখনো বন্ধ। ফেরিওয়ালাদের আত্মনাদ প্রায় স্তব্ধ। মোটররা এখন মানুষ মৃগয়ের লোভে উৎসাহিত হয়নি। জয়ন্ত ও মানিক যখন রাস্তার উপাসের মস্ত বাড়িখানার সম্মুখে গিয়ে দাঁড়ালো, তখনও তার ভেতর থেকে জীবনের কোনো কচকচিই জাগেনি। একটা বুড়ো হিন্দুস্তানি দারোয়ান সদর দরজার চৌখাটে বসে দাঁতন কাঠি চর্বণ করছিল। জয়ন্ত তার কাছে কি জিজ্ঞাসা করলে, দারোয়ানজি, এ বাড়িতে ঘর পাওয়া যায়? দারোয়ান একটু বিস্মিতভাবে জানালে যে এখানে ঘর আছে বটে, কিন্তু বাঙালি বাবুদের থাকবার সুবিধা হবে না। জয়ন্ত বললে, সে কথা আমিও বুঝি দারোয়ানজি, কিন্তু এখানে তো পরিবার নিয়ে থাকবো না। 2খানা ঘর নিয়ে আমি এখানে অফিস করব। মারোয়ারি আর পশ্চিমবঙ্গের লোক নিয়ে আমার কারবার কিনা। দারোয়ান জানালে 3 তলায় 4খানা ঘর খালি আছে। বাবুর ওপরে কি দেখতে পারেন? 3 তলায়? সেখানে আর ঘর ভাড়াটে আছে? শোনা গেল 3 তলায় রাস্তার দিকে 2খানা ঘর নিয়ে 5-6 জন বর্মী লোক আছে। ভেতর দিকে 1 ঘর মাঝরাত। বর্মীদের ঘরের পাশেই 2খানা ঘর খালি আছে। জয়ন্তর কিছু জিজ্ঞাসা না করে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে মানিকের সঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করলে।
সিঁড়ি দিয়ে তারা ওপরে উঠতে লাগলো। কলকাতার অধিকাংশ মেসবাড়ির, বিশেষত যেখানে অবাঙালির বাস, সিঁড়ি হচ্ছে অত্যন্ত ঘৃণাকর স্থান। তার ধাপে ধাপে চোখে পড়ে কুকুরের বিষ্ঠা, মানুষের মূত্র এবং যত রাজ্যের দুর্গন্ধ জঞ্জাল, এবং তার দেওয়াল হয় থুতু, পানের পিক এবং অন্যান্য নানা নক্কারজনক মলিনতার দ্বারা চিত্র বিচিত্র। শ্বাস ও চক্ষু বন্ধ করে যতটা সম্ভব জড়সড়ো হয়ে সেখান দিয়ে ওঠানামা করতে হয়। জয়ন্ত মানিক এইভাবেই দোতলায় গিয়ে উঠল। দোতলার চারিদিকে বারান্দা এবং তারপর সারি সারি ঘর। বারান্দা দিয়ে মুখ বাড়ালে ডাস্টবিনের চেয়েও নোংরা একতলার উঠোন দেখা যায়। অধিকাংশ ঘরের জানলা দরজাই সারা রাত্রিব্যাপী বৃষ্টির জন্য এখনো বন্ধ, এবং তাদের ভেতর থেকে একাধিক নাসিকার তর্জন গর্জন বাইরে বেগে ছুটে আসছে। তারা তিনতলায় উঠতে শুনতে পেলে 3-4 লোকে দ্রুত পদধ্বনি, কিন্তু তিনতলায় উঠে জনপ্রাণীকে দেখতে পেলে না, এবং সেখানেও বারান্দার ধারের প্রত্যেক ঘরের জানলা দরজা বন্ধ রয়েছে। তারা চারিদিকে বারান্দা ঘুরে এলো, তবু কারোর দেখা বা সাড়া নেই। এমনকি এখানে কারোর নাক পর্যন্ত ডাকছে না। মানিক মৃদু স্বরে বললে, কিন্তু ওপরে এখনই যাদের পায়ের শব্দ শুনলুম তারা কি, আর গেলই বা কোথায়? জয়ন্ত বললে, হয়তো তারাই হচ্ছে চ্যান ও ইন কোম্পানির লোক। আমাদের সারা পেয়ে গা ঢাকা দিয়েছে। মানিক, এখন একটু সাবধানে চলাফেরা করতে হবে। একটা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো রয়েছে। দারোয়ানের দেওয়া চাবি সে কুলোপে লাগলো। দুজনে ঘরের ভেতরে ঢুকলো। ঘরের মধ্যে দিয়ে একটা দরজা দিয়ে আর একখানা ঘরে যাওয়া যায়। তারপর রাস্তার ধারে বারান্দা। সেখানে গিয়ে সম্মুখের দিকে তাকিয়ে জয়ন্ত বললে, দেখো মানিক, এখান থেকে অমলবাবুর ঘরের ভেতরটা পর্যন্ত বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। বারান্দার যেখান থেকে কাল রাতে সেই মূর্তিটা পথের উপরে পাহারা দিচ্ছিল, জয়ন্ত সেই দিকে পায়ে পায়ে অগ্রসর হচ্ছে। এমন সময় আস্তে আস্তে একটা জানলা বন্ধ করার আওয়াজ হলো। মানিক চুপি চুপি বললে, বারান্দার ধারের একটা ঘরের জানলা খোলা ছিল, আমাদের সারা পেয়ে কেউ বন্ধ করে দিলে। জয়ন্ত বললে, হ্যাঁ, বেশ বোঝা যাচ্ছে এরা আমাদের সন্দেহ করছে, হয়তো আমাদের মতলব ধরে ফেলেছে। যেখান থেকে আওয়াজটা এসেছিল সেখানে গিয়ে তারা দেখলে একটা জানলা ও একটা দরজা রয়েছে, দুই বন্ধ। দরজার কড়া ধরে জয়ন্ত বার কয়েক নাড়া দিলে কোনো সাড়া নেই। জয়ন্ত বললে, এরা বোধহয় প্রতিজ্ঞা করেছে যে আমাদের সঙ্গে দেখা করবে না। চলো নিচে নেমে অন্য উপায় চিন্তা করি। দুজনে আবার ভেতরে বারান্দায় ফিরে এলো। আর একবার এদিকে ওদিকে উকিঝুঁকি মেরে তারা সিঁড়ি দিয়ে নামতে লাগলো। আগে মানিক, তারপর জয়ন্ত। হঠাৎ হুড়মুড় করে বিষম একটা শব্দ হলো। মানিক চমকে পিছনে তাকাতে না তাকাতে জয়ন্তের বিপুল দেহ একেবারে তার ঘাড়ের ওপর এসে পড়ল, এবং পর মুহূর্তেই ভয়ানক ধাক্কা খেয়ে মানিক সিঁড়ির উপরে আছাড় খেয়ে পড়ে গেল। দৈবগতিকে মানিক হাত বাড়িয়ে রেলিং ধরে ফেললে, তাই আর নিচের দিকে নেমে গেল না, কিন্তু যন্ত্রণায় সে যেন অন্ধ হয়ে গেল, এবং সেই অবস্থাতেই সে শুনতে পেলে জয়ন্তের দেহে গড়াতে গড়াতে দুম দুম করে শব্দে নিচে নেমে যাচ্ছে। তারপরেই চারিদিকে ব্যস্ত পদধ্বনি, চেঁচামেচি, হুড়োহুড়ি। সে বুঝলে জয়ন্ত হঠাৎ পা হুড়কে সিঁড়ির ওপরে পড়ে গেছে। প্রায় 2 মিনিট কাল সেখানে আচ্ছন্নর মতো বসে থেকে মানিক অতি কষ্টে উঠে দাঁড়ালো, এবং আস্তে আস্তে আবার সিঁড়ি দিয়ে নামতে লাগলো। দোতলায় নেমে সে দেখলে সেখানে মাদ্রাজি, পাঞ্জাবি ও মারোয়ারির ভিড়। জয়ন্ত বারান্দায় রেলিংয়ে ঠেসান দিয়ে পা চড়িয়ে অর্ধ মূর্ছিত মতো পড়ে আছে। তার মুখ বুকের ওপরে ঝুলে রয়েছে, এবং কেউ তার মাথায় জলের ঝাপটা দিচ্ছে, এবং কেউ পাখা নেড়ে বাতাস করছে। মানিক তার কাছে কি ডাকলে, জয়, জয়, তোমার কি বড্ড বেশি লেগেছে? অভিভূত মতো জয়ন্ত খালি বললে, হুম। মিনিট 5 পরে জয়ন্ত কতকটা প্রকৃতস্থ হলো। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি আবার ফিরে এলো। সে মুখ তুলে ভিড়ের ভেতরে যেন কাউকে খুঁজতে লাগলো। মানিক বুঝলে জয়ন্ত এই অবস্থাতেও চ্যান বা ইনকে ভোলেনি।
কিন্তু ভিড়ের ভেতরে মগের মুল্লুকের কোনো নমুনাই পাওয়া গেল না। মানিক বললে, জয়, আমি একখানা ট্যাক্সি ডেকে আনবো কি? জয়ন্ত কষ্টের সৃষ্টে উঠে দাঁড়িয়ে বললে, না, আমি হেঁটেই যেতে পারবো। আগে এখান থেকে বেরিয়ে পড়ি, চলো। সকলকে সাহায্য করবার জন্য ধন্যবাদ দিয়ে জয়ন্ত ও মানিক ধীরে ধীরে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। রাস্তায় এসে জয়ন্ত নিজের জামার ভেতরকার পকেটে হাত দিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। শুষ্ক স্বরে বললে, মানিক, ভিড়ের ভেতরে তুমি কোনো বর্মী লোককে দেখোনি? না, তবে তোমার কাছে যেতে আমার মিনিট দুয়েক দেরি হয়েছিল। তার মধ্যে কেউ এসেছিল কি না জানি না। নিশ্চয়ই এসেছিল। কি করে জানলে? জয়ন্ত গম্ভীর স্বরে বললে, মানিক, আমি পা পিছলে পড়ে যাইনি। তবে আমাদের সুচতুর বন্ধু এক ডিলে দুই পক্ষই বন্ধ করেছে। জয়ন্ত, তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। জয়ন্ত খুব শুকনো হাসি এসে বললে, মানিক, তোমার পরে আমি নামছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ এমনভাবে আমাকে একটা প্রবল ধাক্কা মারলে যে তোমাকে নিয়ে আমিও হুড়মুড়িয়ে পড়ে গেলাম। মানিক সচকিত কণ্ঠে বললে, বলো কি জয়, কে ধাক্কা মারলে? তাকে দেখেছ? না, দেখবার সময় পাইনি। তবে তার গায়ে যে ভীষণ জোর আছে ধাক্কা খেয়ে, সেটা বেশ বুঝতে পেরেছি। তারপর আমি যখন দোতলার বারান্দায় পড়ে প্রায় অজ্ঞানের মতো হয়ে আছি, সেই সময় আমাকে সাহায্য করবার আছিলায় অজানা বন্ধু আমার পকেট থেকে সেই বড় চাবিটা আর নকশা আঁকা সোনার চাকতি নিয়ে দিব্যি সরে পড়েছে। সর্বনাশ! এখন উপায়? জয়ন্ত বললে, অমলবাবুর বাড়িতে ফোন আছে। তুমি এখনই গিয়ে ইন্সপেক্টর সুন্দরবাবুকে একদল কনস্টেবল নিয়ে এখানে আসতে বলো। এই বাড়িখানায় তল্লাশ করা ছাড়া অন্য উপায় দেখছি না। তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে পাহারা দিই। একদল পাহারাওয়ালা নিয়ে ইন্সপেক্টর সুন্দরবাবু যখন মানিকের সঙ্গে এসে হাজির হলেন, জয়ন্ত তখন অস্থির পদে ফুটপাতের ওপরে পায়চারি করছে। অধীর কণ্ঠে সে বললে, এত দেরি কেন হলো সুন্দরবাবু? সুন্দরবাবু তার মাথা জোড়া ঘরমাক্ত টাকের উপরে রুমাল চালনা করতে করতে বললেন, দেরি হবে না। শুনলাম বাড়ি খানা তল্লাশ করতে হবে, ওপরওয়ালার কাছ থেকে হুকুমনামা আনতে হবে যে। কিন্তু ব্যাপার কি জয়ন্ত, সত্যি কি তুমি সুরেনবাবুর হত্যাকারী খোঁজ পেয়েছ? আমার তো তাই বিশ্বাস। অন্তত যাকে আমরা ধরতে চাই সে আজ প্রত্নতাত্ত্বিক অমলবাবুকে খুন করতে উদ্যত হয়েছিল। মানিকের মুখে আমি সব শুনেছি। শুনে মনে হচ্ছে তুমি আবার এক নতুন রহস্য সাগর আবিষ্কার করেছ। পদ্মরাগ বুদ্ধ, নকশা আতা, সোনার চাকতি, একটা চাবি। আমি তো কিছুই বুঝতে পারছি না। জয়ন্ত বললে, এখন ওসব বোঝাবুঝির চেষ্টা ছেড়ে দিয়ে আমাকে সাহায্য করুন। চলুন এই বাড়ির ভেতরে যাই। কিন্তু অপরাধী কি এখনো ওখানে আছে? বর্মীদের ওপরেই আমার সন্দেহ। কিন্তু এবারে ভেতর থেকে কোনো বর্মী লোক বাইরে বেরোয়নি। আমি খবর নিয়ে জেনেছি এখান থেকে বেরোতে গেলে এই সদর দরজা দিয়ে বেরোতে হবে। বেশ, তবে চলো। এত পাহারাওয়ালা দেখে দারোয়ানের দুই চক্ষু বিস্ময়ে ছানা বড়ার মধ্যে হয়ে উঠল। সুন্দরবাবু পুলিশ সুলভ কর্কশ কণ্ঠে বললেন, এই পারে। দারোয়ান মস্ত একটা সেলাম ঠুকে বললে, আমি পারে নই হুজুর, আমি হনুমান চৌবে। তুমি হনুমান চৌবেই হও আর জাম্বুমান পারেই হও, সে কথা আমি জানতে চাই না। আমাদের তাড়াতাড়ি ওপরে নিয়ে চলো। তারপর পাহাড়ওয়ালাদের দিকে ফিরে সুন্দরবাবু হুকুম দিলেন, এই সিপাহীরা, আমার সঙ্গে জন ছয়েক লোক এসো। বাকি সবাই এখানে পাহারা দাও। কেউ যেন এই বাড়ির বাইরে যেতে না পারে। জয়ন্ত ও মানিক সবাইকে নিয়ে তেতলায় গিয়ে উঠল। বর্মীদের ঘরের দরজা তখনও বন্ধ ছিল। সুন্দরবাবু পাল্লার উপরে এক লাথি মারতেই ভেতর থেকে কে দরজা খুলে দিলে। ভেতরে ঢুকে দেখা গেল চারজন বর্মী বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছে। সুন্দরবাবু রুক্ষ স্বরে বললেন, এই মগের বাচ্চারা, দেশ ছেড়ে তোরা কলকাতায় কি করতে এসেছিস? একটা লোক ভাঙা ভাঙা হিন্দিতে বললে, আমরা এখানে ব্যবসা করতে এসেছি। মানুষ মারবার ব্যবসা? ওই জয়ন্ত, এই ব্যাটাদের কোনটাকে তুমি চাও?
বর্মীদের কাছে এগিয়ে এসে জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যেককে আপাদমস্তক লক্ষ্য করে বললে, তোমরা কজন এখানে থাকো? তারা জবাব দেওয়ার আগেই দারোয়ান হনুমান চোপে বললে, হুজুর, এখানে দুটো ঘর নিয়ে 6জন বর্মী থাকে। জয়ন্ত বললে, এরা তো মধ্যে 4জন দেখছি, আর 2জন কোথায়? একজন বর্মী বললে, 8 ঘন্টা আগে তারা বাইরে বেরিয়ে গেছে। জয়ন্ত চুপি চুপি সুন্দরবাবুকে বললে, লোকটা মিছে কথা কইল। আমি হলপ করে বলতে পারি আজ সকাল থেকে কোনো বর্মী বাড়ির বাইরে পাওয়া যায়নি। মিছে কথা না? তাহলে বেটাদের মনে নিশ্চয়ই পাপ আছে। চলো ভেতরের ঘরটা খুঁজে দেখি। কিন্তু অন্য কোনো ঘরে ঢুকেও বাকি 2জনের দেখা পাওয়া গেল না। সুন্দরবাবু ফিরে বললেন, এই জামুবান পাড়ে। দারোয়ান হাত জোর করে বললে, হুজুর, আমার নাম হনুমান চৌবে। ও একই কথা। সকাল থেকে তুমি দেউড়িতে আছো? হ্যাঁ হুজুর। 2জন বর্মীকে তুমি বাইরে যেতে দেখেছ? না হুজুর। তাহলে তারা কি হুশ করে আকাশে উড়ে গেল? বড়ই তাজ্জবের কথা হুজুর। আরও 2জন লোক এ ঘরে আছে, একজন ভয়ানক ঢ্যাঙা আর একজন ভয়ানক বেটে। মানিক জয়ন্তের কানে কানে বললে, চ্যান আর ইনের সঙ্গে মিলে যাচ্ছে। জয়ন্ত কেবল বলল, সুন্দরবাবু বললেন, জয়ন্ত, এখন আমাদের কি করা উচিত? জয়ন্ত বললে, সেই চাকতি আর চাবির খোঁজ। যদিও ও দুটো জিনিস খুব সম্ভব সেই অদৃশ্য লোক দুটো সঙ্গেই আছে, তবু একবার এই ঘর দুটো খুঁজে দেখা যাক। খানাতাল্লা শুরু হলো। দুটো ঘরের সমস্ত ওলট পালট করে এমনকি বিছানার বালিশ পর্যন্ত ছিঁড়ে খুঁড়ে দেখা গেল, কিন্তু চাবি আর চাকতি পাওয়া গেল না। ঘর থেকে বাইরে এসে সুন্দরবাবু বললেন, সে মগ দুটো তাহলে বাড়ির অন্য কোথাও লুকিয়ে আছে। এই জাম্বুবান। হুজুর, হনুমান। না, আমি তোমাকে জাম্বুবান বলি ডাকবো। বারান্দার ওপাশে ওই ঘরে কে থাকে? একজন মাজাজি সদাগর। আচ্ছা, আগে ওই ঘরখানেই দেখা যাক। এসো জয়ন্ত, এই সেপাই হুঁশিয়ার, মগের বাচ্চাগুলো যেন সরে না পড়ে। বারান্দার ওপাশের ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। সুন্দরবাবু ধাক্কাধাক্কিতে কেউ খুলে দিলে না। জয়ন্ত সুদালে, হনুমান চোবে, এ ঘরে যে মাদ্রাজি থাকে তার নাম জানো? জানি হুজুর, গোপীনাথ নাইডু। সুন্দরবাবু ডাকলেন, গোপীনাথ, গোপীনাথ। কোনো সাড়া নেই। দারোয়ান একটু আশ্চর্য হয়ে বললেন, গোপীনাথ বাবু তো খুব ভোরে ওঠেন, তবে এখনো দরজা বন্ধ কেন? সুন্দরবাবু আবার পদযুগল ব্যবহার করলেন। 4-5 বার লাথি মারবার পরই খিল ভেঙে দরাম করে দরজার পাল্লা দুটো খুলে গেল। হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকেই সুন্দরবাবু সবিস্ময়ে বলে চিৎকার করে বেগে আবার পিছিয়ে এলেন। মানিক বললে, কি হলো সুন্দরবাবু, কি হলো? সুন্দরবাবু আবার বললেন, জয়ন্ত তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলে তা ভয়াবহ। দরজার ঠিক সামনেই মেঝের ওপরে চিত হয়ে চারিদিকে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে একটা লম্বা চড়া মাদ্রাজি। তার বুকের ওপরে আমূল বিদ্ধ একখানা মস্ত ছোড়া, এবং ক্ষত দিয়ে তখনও রক্তস্রোত বেরিয়ে আসছে। দারোয়ান বিউল স্বরে ডাকলে, গোপীনাথ বাবু, গোপীনাথ বাবু। জয়ন্ত মাথা নেড়ে বললে, গোপীনাথ বাবু এই জীবনে আর কথা কইবে না। সুন্দরবাবু বললেন, গোপীনাথকে এখনই কেউ খুন করেছে, সাবধান। খুনি ঘরের ভেতরই আছে, কারণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। জয়ন্ত ঘরের চতুর্দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললে, জানলার দিকে চেয়ে দেখুন, খুনি পালিয়েছে। একটা খোলা জানলার দুটো লোহার গড়া দুমড়ে ফাঁক রয়েছে। জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে সুন্দরবাবু বললেন, বাপ রে, গায়ে কত জোর থাকলে এমন লোহার গড়ার তারের মতন দুমড়ে ফাঁক করে পালানো যায়? মানিক বললে, এ চ্যান ছাড়া আর কেউ নয়, কিন্তু চ্যান এই গোপীনাথ বেচারাকে খুন করলে কেন?
সুন্দরবাবু এদিক ওদিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখো মানিক, ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড, যেন কেউ এখানে মালপত্র উল্টে পাল্টে কিছু খুঁজেছিল। ঘরের সর্বত্রই রাশি রাশি চটি জুতো, কাঠের পুতুল, ল্যাকারের কৌটো প্রভৃতি ছড়ানো রয়েছে। মানিক বললে, দেখছি এই সমস্ত জিনিসই বর্মায় তৈরি। গোপীনাথ কি বর্মা থেকে ওগুলো আনি ব্যবসা করত? দারোয়ান বললে, হ্যাঁ বাবুজি। সুন্দরবাবু বিরক্ত কণ্ঠে বললে, আবার দেখছি একটা নতুন মামলা ঘাড়ে চাপলো। যাই, ওপরওয়ালাদের কাছে খবর পাঠাবার ব্যবস্থা করে আসি গে। সুন্দরবাবু বাইরে গেলেন। মানিক বললে, জয়, তুমি বোবা হয়ে কি ভাবছো বলো দেখি? জয়ন্ত দুই হাতের ভেতরে মাথা রেখে একখানা চেয়ারের উপরে বসেছিল। মুখ তুলে বললে, মানিক, আমি মনে মনে আঁক কষছিলাম। 2 আর 2 যোগ দিয়ে দেখলাম 4 হয়। অর্থাৎ? মন দিয়ে আমার কথা শোনো। আমার কথা সত্যি হওয়া উচিত, নইলে গোপীনাথের মৃত্যুর কোনো অর্থই হয় না। এই যে গোপীনাথবাবু, যিনি এইমাত্র স্বর্গারোহণ করলেন, এর ব্যবসা ছিল ব্রহ্মদেশ থেকে মাল আমদানি করা। অতএব ধরে নেওয়া যাক গোপীনাথ নিজেও অনেকবার বর্মায় গিয়েছে এবং বর্মী ভাষাও তার অজানা নয়। গোপীনাথ হঠাৎ একদিন এই ঘরে বসে দেখলে যে একদল বর্মী লোক সামনের ওই ঘর দুখানা ভাড়া নিলে। কলকাতার এই পাড়ায় একটা খুব স্বাভাবিক নয়। তারপর সে দেখলে বর্মীদের হাবভাব রহস্যময়। তারা কোনো কাজ করে না, কেবল রাস্তার ওপাশে অমলবাবুর বাড়ির দিকে নজর রাখে আর বর্মী ভাষায় কি পরামর্শ করে। গোপীনাথও তখন কৌতূহলী হয়ে তাদের উপরে আড়ি পাতলে, তাদের গুপ্ত কথা জেনে ফেললে। তখন সেও তাদের উপরে আর অমলবাবুর বাড়ির উপরে পাহারা দিতে লাগলো। কাল রাত্রের সমস্ত ব্যাপার সে সচক্ষে দেখেছিল। আমার পকেটে যে চাকটিয়া চাবি আছে গোপীনাথ তা জানত। চ্যান অ্যান্ড ইন কোম্পানি আজ সকালবেলা ভয়ে আমাদের আক্রমণ করতে পারেনি বটে, কিন্তু গোপীনাথ তাদের চেয়েও সাহসী। এমন সুযোগ সে ছাড়লে না। সে মারলে আমাকে ধাক্কা, আমি পড়ে প্রায় অজ্ঞান হয়ে গেলাম। সে ফাঁকে গোপীনাথ আমার চাকতি আর চাবির অধিকারী হলো। কিন্তু তার দুর্ভাগ্যক্রমে ওপরে বারান্দা থেকে চ্যান আর ইন কোম্পানির কেউ সেই দৃশ্যটা দেখে ফেললে। তারই ফলে গোপীনাথকে এখন ইহলোক ত্যাগ করতে হয়েছে। মানিক, আমি কি অঙ্ক কষতে ভুল করেছি বলে মনে করো? ইতিমধ্যে কখন সুন্দরবাবু আবার ঘরের ভেতরে এসে ঢুকেছেন এবং জয়ন্তের কথা কিছু কিছু শুনেছেন। তিনি বললেন, না জয়ন্ত, তুমি তো অঙ্ক করছো না, তুমি কল্পনার আকাশে মেঘের প্রাসাদ তৈরি করছো। ওই তো হচ্ছে শখের গোয়েন্দাদের বদ স্বভাব। তারা যখন কবিত্ব করে, আসল অপরাধী তখন কেল্লা ফতে করে সরে পড়ে। সে কথায় কান না দিয়ে মানিক বললে, তাহলে তোমার মত হচ্ছে গোপীনাথকে খুন করে চ্যান আর ইন এই ঘর খানাতলাশ করে চাবি আর চাকতি নিয়ে ওই জানলা দিয়ে অদৃশ্য হয়েছে? জয়ন্ত কিছু বললে না। সামনের দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টির অনুসরণ করে মানিক দেখলে সামনের দেওয়ালের গায়ে একখানা বড় ব্রোমাইড এনলার্জমেন্ট ছবি টাঙানো রয়েছে। ছবিখানা মৃত গোপীনাথের, কিন্তু উল্টো করে টাঙানো রয়েছে। মানিক বললে, চ্যান আর ইন দেখছি ছবিখানা নিয়েও টানাটানি করছিল, তারপর তাড়াতাড়ি উল্টো টাঙিয়ে পালিয়ে গেছে। জয়ন্ত মাথা নেড়ে বললে, তারা যদি ওই ছবিখানা নামাতো তাহলে আবার ওখানে টাঙিয়ে রেখে যাবার মাথা ব্যথা তাদের হতো না মনে হয়। দেখো না, ঘরের যেসব জিনিস তারা ঘেটেছে কোনোটাই তো গুছিয়ে রেখে যায়নি। তবে সুন্দরবাবু বললেন, আমার মাথা আর মুন্ডু এখন উল্টো আর সোজা ছবি নিয়ে গোলমাল করবার সময় নয়, আমাকে কাজ করতে দাও। জয়ন্ত বললে, এ হচ্ছে সম্ভবত গোপীনাথেরই কাজ। সে ছবিখানা নামিয়ে আবার খুব তাড়াতাড়ি টাঙিয়ে রেখেছিল। সোজা হলো কি উল্টো হলো সেটা দেখবার সময় পাইনি। কিন্তু এতটা তাড়াতাড়ি কারণ কি? ছবিখানা আরেকবার নামালেই হয়তো কারণ বোঝা যাবে। এই বলে জয়ন্ত উঠে গিয়ে ছবিখানা দেওয়াল থেকে নামিয়ে নিলে। তারপর সেখানা উল্টে দেখলে ছবির ভেতরে পিসবোর্ডের এক জায়গায় উঁচু হয়ে আছে এবং দুটো কাটা পেরেকও তুলে ফেলা হয়েছে। জয়ন্ত পিসবোর্ড ফাঁক করে ভেতরে আঙুল চালিয়ে দিয়ে টেনে বার করলে একটা চাবি
ও একখানা সোনার চাকতি। মানিক ও সুন্দরবাবুর দৃষ্টি একেবারে চমৎকৃত। জয়ন্ত খুশি কণ্ঠে বললে, চাবি আর চাকতি চুরি করে গোপীনাথ ঘরে এসে ঢুকল। তাড়াতাড়ি জিনিস দুটো ছবির পেছনে ঢুকিয়ে রেখে দিলে। এমন সময় চ্যান আর ইনের প্রবেশ। গোপীনাথ বধ, খুনিরা খানা তালাশিতে প্রবৃত্ত। সদল বলে আমাদের পুরানো গোপন। জানলাপথে চ্যান আর ইনের পলায়ন। সুন্দরবাবু দেখছেন, কল্পনার আকাশে মেঘের প্রাসাদ সবসময় ব্যর্থ হয় না। আলেকজান্ডার একেবারেই পৃথিবী জয় করেননি। প্রথমে তিনি কল্পনাতেই পৃথিবীর জয়ের উপায় স্থির করেছিলেন। যার কল্পনা শক্তি নেই, দুনিয়ায় তার পরাজয় পদে পদে। সুন্দরবাবু বললেন, দৈবগতিকে যখন জিতে গেছ, তখন দু কথা শুনিয়ে দাও ভায়া, শুনিয়ে দাও। এই জাম্বুমান পারে। হুজুর, হনুমান চোবে। ও একই কথা। নিচে গোলমাল শুনছি, বোধহয় বড় সাহেব পেলেন। তোমরা এখন এখান থেকে চলে যাও। জয়ন্ত বললে, আমাদের হারানিধি আবার ফিরে পেয়েছি, আমাদের এখানে থাকবার আর কোনো দরকার নেই। কিন্তু সুন্দরবাবু, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। এই মামলাটা আপনি অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে মাসখানেক ছুটি নিন। কেন? আর আমরা কলকাতায় থাকছি না। এই নাটকের পরের দৃশ্য শুরু হবে একেবারে কাম্বোডিয়ার জঙ্গলে, ওঙ্কার ধামের ধ্বংসস্তূপে। আপনিও আমাদের সঙ্গে চলুন। সুন্দরবাবু বললেন, ধান ক্ষেতের পর ধান ক্ষেত, তারপর আবার ধান ক্ষেত। সবুজের পর সবুজ আর সবুজ। যতদূর চোখ চলে খালি দেখা যায় সমতল ক্ষেত্র। মাঝে মাঝে নারিকেল গাছ, কলা গাছ আর বাঁশবনের ভিড়। তারই ভেতর দিয়ে সোজা চলে গিয়েছে একটি সুদীর্ঘ রাঙা রাস্তা। এত সোজা ও লম্বা রাস্তা সহজে নজরে পড়ে না। মাঝে মাঝে দেখা যায় নদী। কোথাও আছে সাঁকো, কোথাও খেয়া কাটে নৌকো চড়ে পার হতে হয়। মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট গ্রাম। সরাইখানার সামনে রয়েছে খাবার সাজানো। পথের ধারে উবু হয়ে আনামি স্ত্রীলোকেরা চিংড়ি মাছ, কমলালেবু ও নারিকেল প্রভৃতি বিক্রি করছে। ধুলোস্তূপে খেলা করছে নগ্ন বা নেংটি পড়া শিশুরা। সেই সিধে রাঙা রাস্তার উপর দিয়ে ছুটছে তিনখানা মোটর। একখানা গাড়িতে আছে জয়ন্ত ও মানিক, পরের গাড়িতে অমলবাবু ও সুন্দরবাবু, তার পরের গাড়িতে দরকারি জিনিসপত্র এবং চাকর বাকর। সুন্দরবাবু বলছিলেন, এই যে দেখছি অন্নপূর্ণা স্বদেশ, পাশাপাশি একটানা এত বেশি ধানের ক্ষেত কেউ কি কখনো চোখে দেখেছে? অমলবাবু বললেন, হ্যাঁ, এদেশ এমনি উর্বর বলেই একদল ভারতবাসী সমুদ্র পার হয়ে এখানে এসে নতুন এক রাজ্য স্থাপন করেছিলেন, নতুন এক সভ্যতা গড়ে তুলেছিলেন। ওসব বাজে উপকথা, আমি বিশ্বাস করি না। না সুন্দরবাবু, সেই লুপ্ত সভ্যতার শেষ চিহ্ন যখন সচক্ষে দেখবেন, তখন আর অবিশ্বাসের কথাই তুলতে পারবেন না। সেই সভ্যতার কিছু কিছু কথা আপনাকে শুনিয়ে রাখছি। এ দেশটা আসলে শ্যামদেশেরই অঙ্গ। খুব অল্প দিনই ফরাসিদের অধিকারে এসছে। আজ ফরাসিরা এখানে পথঘাট বানিয়েছে, নিবিড় বন কেটে সাফ করেছে বটে, কিন্তু সেদিন পর্যন্ত এটা ছিল বাঘ আর হাতির নিজস্ব মুল্লুক। এখানকার দুর্ভেদ্য অরণ্যের গভীর রহস্যের মধ্যে অতি সাহসী মানুষও পদার্পণ করতে ভয় শিউরে উঠত। 70 বছর আগেও পৃথিবী ওঙ্কারধামের নাম শোনেনি। 17 শতাব্দীতে পর্তুগিজ মিশনারিরা শ্যামদেশে এসেছিলেন ধর্মপ্রচার করতে। তাদের মধ্যে কেউ কেউ অরণ্যে ভ্রমণ করতে করতে পাহাড়ের মতো প্রকাণ্ড মন্দিরের গগনস্পর্শী চূড়া ও বিপুল এক নগরের ধ্বংসাবেশ দেখে বিস্ময়ে অবাক হয়ে গেছিলেন। ইউরোপে ফিরে তারা অনেকের কাছে সেই বিস্ময়কর কাহিনী প্রচার করেন। মিশরের পিরামিডের মতো বড় আশ্চর্য মন্দির, বাবিলের মতো বিরাট জনপদ, সবাই গল্প শুনলে বটে, কিন্তু কেউ বিশ্বাস করলে না। পরে সে গল্পও লোকে ভুলে গেল। বড় বড় বট গাছ, বাঁশবন, নারিকেল গাছ ও নানা জাতীয় লম্পাগুল্প এই লুপ্ত হিন্দু সভ্যতার শেষ চিহ্নগুলোকে এমনভাবে ঢেকে রইল যে বাইরের কোনো কৌতূহলী চক্ষু আর তাদের কোনো খোঁজই পেলে না। দিনের পর দিন যায়, বছরের পর বছর, যুগের পর যুগ। ফরাসিরা প্রথমে ব্যবসা সূত্রে ইন্দো চীনে পদার্পণ করলে। লোকের মুখে জনপ্রবাদ শোনা গেল,
অরণ্যের অন্ধকারে যেখানে সূর্যালোক সোনা ছড়ায় না, সেখানে অজ্ঞাতবাস করছে এক অদৃশ্য রাজ্যের অদ্ভুত রাজধানী। মাইলের পর মাইল ব্যাপী নগরের পর নগর, অপূর্ব মন্দির, বিচিত্র প্রাসাদ। কোনো কোনো পুরাতত্ত্ববিদ পণ্ডিতও সেসব প্রবাদ শুনলেন। অনেকেই বললেন, এই প্রবাদ যদি সত্যি হয় তাহলে বলতে হবে ওখানে আগে কোনো বিপুল সভ্যতার অস্তিত্ব ছিল। মন্দির, প্রাসাদ, নগর নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু এমন এক বিস্ময়কর সভ্যতার পেছনে কোনো চিহ্ন না রেখে একেবারে বিলুপ্ত হয়ে যেতে পারে না। বনবাসে লুকিয়ে থাকতে পারে কেবল অসভ্যতাই। কিন্তু চীন দেশের পুরাতন ঐতিহাসিক পুঁথিপত্রেও কাম্বোজের কাছে এক আশ্চর্য সভ্যতার কাহিনী পাওয়া যায়। মৌহত একজন ফরাসি ভদ্রলোকের নাম। তার কৌতূহল জাগল। পলাতক এই সভ্যতাকে গ্রেপ্তার করবার জন্য গোয়েন্দার মতন তিনি বাঘ আর হাতির মুল্লুকে প্রবেশ করলেন। বাঘেরা জঙ্গলের ছায়ায় বসে, হাতিরা নদীর ধারে দাঁড়িয়ে এবং অজগরেরা গাছের ডালে ডালে ঝুলে পড়ে সবিস্ময়ে দেখলে ওঙ্কার ধামের অরণ্যে আধুনিক মানুষের মুখ। ওঙ্কার ধামের দক্ষিণ প্রবেশ পথের উপরে জেগেছিল কালজয়ী প্রলয় দেবতা শিবের 4টি বিপুল মুখমণ্ডল। তাদের পাষাণ নেত্রের সামনে বহু যুগ পরে আবার ক্ষুদ্র মানুষের আবির্ভাব হল। বোবা পাথরের উপরে বিস্ময় শব্দরেখা ফুটল না বটে, কিন্তু যে অভাবিত কাহিনী বহন করে মৌহুত আবার আধুনিক সভ্য জগতে ফিরে গেলেন, দিকে দিকে তার চমকপ্রদ উত্তেজনা সৃষ্টি করলে। সেকালের পৃথিবীতে এক জাতি যখন আর এক জাতিকে আক্রমণ করত, পরাজিত জাতিকে তখন প্রায় দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। তারা আবার নতুন দেশে গিয়ে সেখানকার বাসিন্দাদের তাড়িয়ে বা বশ করে নতুন রাজ্য স্থাপন করত। এইভাবে সেকালকার পৃথিবীতে অনেক নতুন রাজ্য গড়ে উঠেছে এবং তাদের মধ্যে কোনো কোনো রাজ্য এখনও টিকে আছে। সম্ভবত এইভাবেই একদল হিন্দু ভারতবর্ষ ত্যাগ করে সাগর পেরিয়ে শ্যামদেশে গিয়ে হাজির হয়েছিলেন। কত শতাব্দী আগে সেটা এখনও কেউ স্থির করতে পারেনি। তবে 13 কি 14 শতাব্দী পর্যন্ত তাদের হাতে গড়া নতুন সভ্যতার অস্তিত্ব যে নষ্ট হয়নি এমন কথা বলা যায়। এই সভ্যতার আশ্রয়ে যে একসময় 3 কোটি মানুষ নিরাপদে বাস করত, সেটা অনুমান করবার মতো প্রমাণেরও অভাব নেই। ওঙ্কার ধাম ছিল তাদের রাজধানী। সে এত বড় নগর এবং তার ধ্বংসাবেশ এত দূর পর্যন্ত বিস্তৃত যে সেখানেও বোধহয় বাস করত 10 লক্ষ হিন্দু। আজ তাদের একজনও নেই। তাদের বংশধরদেরও কোনো সন্ধান মেলে না। কিন্তু তাদের মেঘ ছোঁয়া মন্দির মহাকালকে পরিহাস করে আজও বেঁচে আছে, যেমন বেঁচে আছে মৃত মিশরীদের পিরামিড। ওঙ্কার ধামের এই অদ্ভুত মন্দির শিল্পের দিক দিয়ে পিরামিডের চেয়েও ঢের বড়, ঢের বিচিত্র, ঢের আশ্চর্য। মানুষের হাত পৃথিবীর আর কোথাও এমন মন্দির গড়তে পারেনি। ভাবতে গর্ব হয় যে এই মন্দির যারা গড়েছে তারা হচ্ছে দিগ্বিজয় হিন্দু, আমাদেরই পূর্বপুরুষ। সুন্দরবাবু, আমাদের পূর্বপুরুষদের সেই চিরস্মরণীয় কীর্তি সচক্ষে দেখলে আপনাকে স্তম্ভিত হতে হবে। মানুষের হাত যেমন মন্দির গড়তে পারে একথা আপনি হয়তো বিশ্বাস করবেন না। মনে করবেন আমাদের পূর্বপুরুষরা ছিলেন মর্তে অবতীর্ণ দেবতা। সুন্দরবাবু উত্তরে মনের মতন কোনো কথা খুঁজে না পেয়ে কেবল বললেন, প্রথম গাড়িতে তখন মানিক বলছিল, জয়, কলকাতার অলিতে গলিতে চ্যান আর ঋণ হয়তো এখন আমাদের খুঁজে মরছে। জয়ন্ত ঘাড় নেড়ে বললে, শত্রুতে যারা নিজেদের চেয়ে বোকা মনে করে পদে পদে ঠকে মরে তারাই। খুব সম্ভব আমরা তাদের ফাঁকি দিয়ে ভারতবর্ষ ত্যাগ করতে পারিনি। কিন্তু জয়, যে জাহাজে আমরা এসেছি তার মধ্যে চ্যান আর ঋণ যে ছিল না এটা আমি হলপ করে বলতে পারি। অমলবাবু তাদের চেনেন, জাহাজের আরোহীদের দলে তারা ছিল না। জয়ন্ত অন্য মনস্কের মতো বললে, হতে পারে, না হতেও পারে। ঠিক সেই সময় পেছন থেকে শোনা গেল একখানা মোটরের ভেপুর শব্দ। জয়ন্ত সচমকে গাড়ি থেকে মুখ বাড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখলে সোজা রাস্তা, অনেক দূর পর্যন্ত দৃষ্টি চলে। জয়ন্তদের 3খানা গাড়ি ঠিক পরপরই ছুটছে, কিন্তু আরও খানিকটা পেছনে দেখা দিয়েছে আরও 2খানা নতুন মোটর গাড়ি। রাস্তার উপরে ধুলোর মেঘ সৃষ্টি করে গাড়ি 2খানা ছুটে আসছে যেন বিদ্যুৎ বেগে। মানিক সবিষয়ে বললে,
এত বেগে ওরা কারে গাড়ি চালায়? ক্রমাগত হর্নের পর হর্ন দিয়ে ওরা আমাদের পথ ছেড়ে সরে যেতে বলছে। ওদের এত তাড়াতাড়ি বা কিসের? পেছনের গাড়ি থেকে ব্যস্ত স্বরে চেঁচিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, পথ ছাড়ো, পথ ছাড়ো, নইলে এখনই অ্যাক্সিডেন্ট হবে। জয়ন্ত নিজেদের ড্রাইভারকে বললেন, গাড়ি নিয়ে একপাশে সরে যাও, গাড়ি একেবারে থামিয়ে ফেলো। ড্রাইভার তার কথা মতো কাজ করলে তাদের অন্য দুখানা গাড়িও পথের এক পাশে গিয়ে থেমে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে জয়ন্ত পথের উপরে নেমে পড়ল। তারপর নিজের কোমর বন্ধে সংলগ্ন রিভলভার উপরে হাত রেখে পেছন দিকে দৃষ্টিপাত করলে। তার দুই চক্ষু প্রদীপ্ত, মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ধুলোর মেঘে ঢাকা দুখানা গাড়ি তাদের অজ্ঞাত আরোহীদের নিয়ে প্রচণ্ড বেগে খুব কাছে এসে পড়েছে। জয়ন্তের পাশে দাঁড়িয়ে মানিক বললে, জয়, তুমি কি মনে করো ও গাড়ি দুখানার মধ্যে আমাদের শত্রু আছে? জয়ন্ত বললে, শত্রু মিত্র জানি না, আমি কেবল সতর্ক হয়ে থাকতে চাই। জয়ন্তের মুখের কথা শেষ হবার আগেই ভো ভো করে ক্রমাগত হর্ন বাড়াতে বাড়াতে প্রথম গাড়িখানা তীব্র গতিতে সাত করে তাদের চমুক দিয়ে বেরিয়ে গেল, এবং পর মুহূর্তেই দ্বিতীয় গাড়িখানা। গাড়ি তো নয়, যেন দুটো অগ্নিহীন উল্কা। সে প্রচণ্ড গতির ঝড়ের ভেতর থেকে চেনা বা অচেনা কোনো মানুষের মুখই আবিষ্কার করা গেল না। সুন্দরবাবু বললেন, মেল ট্রেনের স্পিডও এদের কাছে বোধহয় হার মানে, কিন্তু এত তাড়াতাড়ি এরা কেন যাচ্ছে আর কোথায় বা যাচ্ছে? পথের তুলোর দিকে তাকে জয়ন্ত বললে, যেখানেই যাক ওরা আমাদের ফাঁকি দিতে পারবে না, আমরা ওদের নাগাল ধরবই। সুন্দরবাবু বললেন, নাগাল ধরবে মানে? ওদের নাগাল ধরতে গেলে আমাদের তো ওদের চেয়েও বেশি জোরে গাড়ি ছড়াতে হয়। আমি তাতে মোটেই রাজি নই। গাড়ি যদি একবার হোঁচট খায় তাহলে ওঙ্কার দাম দেখবার আগেই গোলকধামে গিয়ে হাজির হতে হবে। জয়ন্তর উপর নস্যদানি থেকে এক টিপ নস্য নিয়ে বললে, ছেলেবেলায় কচ্ছপ আর খরগোশের গল্প পড়েননি? কচ্ছপ দৌড়ে খরগোশকে শেষে হারিয়ে দিয়েছিল। আমরা গাড়ির স্পিড না বাড়িয়েও ওদের নাগাল ধরব। পথের দিকে তাকিয়ে দেখুন, ধুলোর উপরে গাড়ির চাকার দাগ দেখতে পাচ্ছেন না? সুন্দরবাবু বললেন, হো 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 হো, বুঝেছি। ওই দাগ ধরে আমরা ওদের পিছু নিতে পারবো, তুমি এটাই বলতে চাও তো? অমলবাবু বললেন, কিন্তু ওদের পিছু নেবার দরকারটাই বা কি? জয়ন্ত বললে, দরকার একটু আছে বই কি। এমন মারাত্মক স্পিড নিয়ে যারা আমাদের পেছনে ফেলে এগিয়ে যেতে চায়, তাদের নিয়ে মাথা না ঘামালে চলবে কেন? অমলবাবু ভীত কণ্ঠে বললেন, আপনি কি বলতে চান ও গাড়ি দুখানার মধ্যে চ্যান আর ইন আছে? চ্যানকেও চিনি না, ইনকেও চিনি না, এখন উঠুন গাড়িতে। এই বলে জয়ন্ত নিজের গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ল। আর সকালেও যখন যার অনুসরণ করলে গাড়ি তিনখানা আবার অগ্রসর হতে লাগলো। জয়ন্ত প্রথম গাড়ির ড্রাইভারের পাশে গিয়ে বসল, পূর্ববর্তী গাড়িগুলোর চক্রের নিচিহ্ন পথের ওপরে দৃষ্টি রাখবার জন্য। মানিক সামনের দিকে ঝুঁকে পড়ে বললে, আচ্ছা জয়, যারা গেল তারা যদি চ্যানের দল হয় তবে তারা আমাদের আক্রমণ না করে এগিয়ে গেল কেন? আর শত্রুরা সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ছেড়ে এখানে এলোই বা কেমন করে? আমাদের জাহাজে তারা তো ছিল না। জয়ন্ত বললে, চ্যান আর ইন হয়তো এখনো এখানে এসে পৌঁছতে পারেনি, কিন্তু মানিক, তুমি ভুলে যেও না এটা হচ্ছে বিংশ শতাব্দী। চ্যানের টেলিগ্রাম হয়তো আমাদের আগেই কালাপানি পার হয়েছে। জয়, তুমি কি বলতে চাও? চ্যানের কোনো টেলিগ্রাম পেয়ে তার দলের লোকেরা আমাদের পিছু নিয়েছে? হতেও পারে, না হতেও পারে। হয়তো ওরা হুকুম পেয়েছে আমাদের উপরে পাহারা দেবার জন্য। ওঙ্কার ধামে যাওয়ার প্রধান রাস্তা হচ্ছে এটাই। হয়তো ওরা এগিয়ে গেলে আমাদের পথ আগলে থাকবার জন্য। গাড়ি ছুটছে, দুধারে সেই সবুজ ক্ষেত, আর মাঝখানে সেই সোজা রাঙা রাস্তা। মানিক বললে, দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। ড্রাইভার বললে, হ্যাঁ, ওর নাম সিএন ট্রিপ, আর মাইলখানেক পরেই আমরা ডাকবংলায় গিয়ে পৌঁছব। সিএম রিপ গ্রাম থেকে উত্তর দিকে মোড় ফিরতেই চোখের সামনে জেগে উঠল বিরাট ওঙ্কারধামের বিপুল দেবালয়। চারিধারে নিবিড় জঙ্গল ও সুদীর্ঘ বনস্পতিরা ওঙ্কারধামের পঞ্চচূড়ার অনেক নিচে পড়ে রয়েছে। দূর থেকে ওঙ্কারধামকে দেখে মনে হলো বিরাটতায় সে মিশরের পিরামিডের চেয়ে
এবং শুকনো শিল্পের নিদর্শন রূপে শাহজাহান বাদশাহ তাজমহলের চেয়ে খাটো নয়। এই অরণ্যের মধ্যে হঠাৎ তাকে দেখলে তার বাস্তবতা সম্বন্ধে সন্দেহ হয়। এ যেন আলাদিনের প্রদীপবাহী দৈত্যের হাতে গড়া কোনো অসম্ভব মায়া মন্দির, যে কোনো মুহূর্তে দৃষ্টিকে ফাঁকি দিয়ে শূন্যে মিলিয়ে যেতে পারে। ওঙ্কারধামের ছায়া এসে দেখা গেল তাদের অগ্রবর্তী সেই গাড়ি দুখানার চাকার দাগ বাংলো ছাড়িয়েও এগিয়ে গিয়েছে। সুন্দরবাবু সর্বপ্রথমে এই ডাক বাংলোয় ঢুকে একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, এইবারে আহার আর বিশ্রাম। জয়ন্ত বললে, আপাতত আমাকে ও দুটি সুখ থেকেই বঞ্চিত হয়ে থাকতে হবে। আগে বাংলোর চারিদিকটা তদারক না করে আমি নিশ্চিন্ত হতে পারছি না। মানিক বললে, কিন্তু এখানে তদারক করবার কিছু আছে বলে তো মনে হচ্ছে না। চারিদিক শান্তিময়, শত্রুদের কোনো চিহ্নই নেই। হ্যাঁ, ঝড়ের আগের প্রকৃতি খুব শান্ত থাকে বটে। মৃদু স্বরে এই কথা বলেই জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। অমলবাবু বললেন, এই ওঙ্কারধাম আমার পুরনো বন্ধুর মতো। মানিক, আগে আমি মন্দিরের সঙ্গে আলাপ করে আসতে চাই। মানিক বললে, এই অদ্ভুত মন্দির আমারও কৌতূহল জাগিয়ে তুলেছে। চলুন, আমিও আপনার সঙ্গে চাই। অগ্রসর হতে হতে অমলবাবু অর্ধ নিমিলিত নেত্রে যেন সুদূর অতীতের দিকে তাকিয়ে যে কাহিনী বর্ণনা করলেন তা হচ্ছে এই। অস্তলোক থেকে পূর্ব আকাশের গায়ে ছবির মতো নাকা নীল পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে যাত্রীর পর যাত্রী, যেন তাদের আর শেষ নেই। চলেছেন রাজা আর রাজপুত্ররা সাজানো হস্তিদলের পৃষ্ঠে। চলেছেন রাজপুরোহিতগণ সোনার রথে চড়ে। চলেছেন বীরবৃন্দ ও সৈনিকগণ তেজিয়ান অশ্বদের উপরে বসে। চলেছে সভাসদ, সম্ভ্রান্ত ব্যক্তি, কর্মচারী, সদাগর ও ধনী দিন প্রজার দল যথাযোগ্য যানবাহনে বা পদব্রজে। চলেছে রুগ্ন ও ভিখারির দল অরণ্যের ভেতর দিয়ে, অনুর্বর ক্ষেত্রের উপর দিয়ে বা সন্ন্যাসীর গায়ে মাখানো শুকনো ভসের মতন সাদা দুলে ভরা উঁচু নিচু পথ মারিয়ে। তাদের কোনো সম্পদ নেই, তবু তারাও পেছনে পড়ে থাকতে রাজি নয়, কারণ তাদের মনে মনে জ্বলছে উজ্জ্বল আশার অম্লান বাতি। হাজারের পর হাজার, লক্ষের পর লোক এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে। কত লোকের দেহ পড়েছে এলিয়ে, পায়ে পড়েছে ফোসকা, তবু তারা এগিয়ে চলেছে। পথের মাঝে জাগছে পাগলিনী নদীর ক্ষুদ্র ঢেউ, দুরাঢ় শৈলের দুর্পিত শিখর, দুর্গম বনের জ্বালাময় কণ্টক প্রাচীর, তবু তারা সব পেরিয়ে চলেছে এগিয়ে। মুখে মুখে জাগিয়ে তুলে কবি ঋষিদের রচিত পবিত্র মন্ত্রসঙ্গীত। কত শত মানুষের অক্ষম লগ্ন দেহ জনহীন অনন্ত পথের উপরে লুটিয়ে পড়ল, তবু তাদের আত্মা এগিয়ে চলল সেই বিপুল বাহিনীর পেছনে পেছনে। কিছুদিন পরে দিনের রোদে আর রাতের জ্যোৎস্নায় দেখা গেল সেই নির্জন নিস্তব্ধ নির্দয় পথ জুড়ে পড়ে রয়েছে মাংসহীন নরকঙ্কালের পর নরকঙ্কাল। জীবনের যাত্রাপথে যেসব অঘাকাদা এগিয়ে যেতে পারেন না, তাদেরই শেষ চিহ্ন। যারা এগিয়ে গেল আর যারা এগিয়ে যেতে পারলে না, তারা প্রত্যেকেই হচ্ছে ভারত সন্তান। হিমালয়ের আশ্রয় ছেড়ে গঙ্গা স্নিগ্ধ রস ভুলে সাগর পার হয়ে ব্রহ্মদেশের নিবিড় অরণ্যে ভেদ করে রাজা প্রজা, পুরুষ নারী, মা ছেলে, বর বউ, কুমার কুমারী এখানে এসে অবশেষে কাম্য লোকের সন্ধান পেলে। আজ আমরা যে পবিত্র ভূমির ওপর দিয়ে পদচারণ করছি, সে হচ্ছে শত শত যুগ আগেকার কথা। স্বাধীন ভারতবর্ষে তখনও কোনো বিধর্মী প্রবেশ করতে সাহস পায়নি। খুব সম্ভব তারা যে দেশ থেকে এসেছিল, আজ আমরা তাকে মাদ্রাজ বলে জানি। ওঙ্কারধামের পাথরে পাথরে তারা যে সংস্কৃত ভাষায় লিপি খুঁজে গেছে, তা দেখেই এই সত্য জানা যায়। ওঙ্কারধামের অসংখ্য মূর্তিও তাদের মৌন ভাষায় আরেক নিশ্চিন্ত সত্য প্রকাশ করবে। যাদের শিল্প নিপুণ হাত তাদের গড়েছে, তারা প্রথমে ছিল হিন্দু, তারপর বৌদ্ধ। এখানে গহন বন কেটে তারা বিপুল সভ্যতা ও বিরাট নগর ও দেবমন্দির প্রতিষ্ঠা করেছিল। তাদের হাতের অমর চিহ্ন আজও প্রায় অটুট হয়েই আছে। ভারতের গান্ধার, সারনাথ বা কোণার্কের মতন এখানে আমরা কোনো প্রাচীন শিল্পকৃতির ধ্বংসাবশেষ দেখতে পাবো না। ওঙ্কারধামে শত শত শিলাচিত্র, হাজার হাজার দেবতা, দানব, মানব ও পশুমূর্তি আজও সম্পূর্ণ গৌরবে বিরাজ করছে। এখানকার প্রাচীন ও দেওয়ালগুলি দেখলে সন্দেহ হবে
বয়সে তারা মোটেই পুরাতন নয়। সেখানে তারা যেমন শক্ত আর নিরেট ছিল, আজও সেরকমই আছে। বৃষ্টির জল আজও ছাদ ফুটো করতে পারেনি। মনে হয় এই ঘন্টা কয়েক আগেই যেন জীবন্তদের কোলাহলে ছিল চারিদিক পরিপূর্ণ হয়ে। দেবদাসীরা পায়ের নুপুর খুলে যেন এই সবে প্রণাম করে বিদায় নিয়ে গেছে। পুরোহিত মন্ত্র পড়ে পুজো সেরে এই সবে যেন চোখের অন্তরালবর্তী হয়েছেন। ধূপ ধুনো অগরুর গন্ধ যেন আরেকটু আগে এখানে এলেই পাওয়া যেত। ঐতিহাসিকরা বলেন, একসময় ওঙ্কারধামের মতো বড় শহর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যেত না। নবম শতাব্দীর প্রথমে ভারত শিল্পী যখন এই শহরকে সম্পূর্ণ করে তুলেছিলেন, তখন ইউরোপের যে কোনো নগর এর কাছে মাথা হেট করতে বাধ্য হতো। এথেন্স, রোম, কার্থেজ ও বাবিলন প্রভৃতি বিখ্যাত ও অমর নগর তাদের উন্নতির দিনেও যে ওঙ্কারধামের চেয়ে উল্লেখযোগ্য ছিল, এমন মনে করবার কোনো প্রমাণ নেই। কিন্তু গভীর জঙ্গল আর হিংস্র পশুদের কবলে এত যত্নে করা মন্দির আর রাজধানীকে নিক্ষেপ করে কোথায় গেল সেই ভারতীয় রাজা, যোদ্ধা, সওদাগর আর শিল্পীর দল? কোথায় গেল সেই সাগর পাড়ে প্রবাসী ভারতীয় সভ্যতা? আজকের বোবা ওঙ্কারধাম সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না। কেবল মনে হয় এই ঘন্টা কয়েক আগে যারা এখান থেকে চলে গিয়েছে, যে কোনো মূর্তি তারা আবার ফিরে এসে মন্দির আর নগর পুনরুদ্ধার করতে পারে। অবাক হয়ে অতীত ভারতের এই ইতিহাস শুনতে শুনতে মানিক পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সূর্য তখন সুদূর অরণ্যের মধ্যে অদৃশ্য হয়েছে। পশ্চিম আকাশে মায়াপুরী রঙিন কিরণমালা তখনও দুলছে হালকা মেঘে। ওঙ্কারধামের পদ্মফোঁটা খালের ঝিলমিলিয়া জলে বট আর নারিকেল কুঞ্জের ভিড়ে ক্রমেই বেশি করে জমে উঠছে আসন্ন সন্ধ্যার ঘনছায়া। বিভিন্ন দল বেঁধে ছোট ছোট মেঘের মতো ঝাঁকে ঝাঁকে পাখিরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বাঁচার দিকে, এবং তাদের কলধ্বনির সঙ্গে সঙ্গে কানে আসছে দূরের মন্দির গর্ভ ভেদ করে আধুনিক বৌদ্ধ পুরোহিতদের গভীর মন্ত্রছন্দ। শুনলে আত্মা শিউরে ওঠে। এ কি বিংশ শতাব্দীর কণ্ঠরব, না বহু যুগের ওপারে বসে ওঙ্কারধামের গৌরবের দিনে একদিন যারা এখানে উদ্যত স্বরে স্তব্ধ পাঠ করত, তারই সুদীর্ঘ প্রতিধ্বনি আজও বেজে বেজে উঠছে মন্দিরের শিলায় শিলায়, অন্ধকারে রন্ধ্রে রন্ধ্রে। মানিক হঠাৎ মুখ তুলে সবিষয় দেখলে তার সম্মুখেই জেগে উঠেছে আশ্চর্য বিচিত্র এক নগর তরুণ। দেখেই সে চিনতে পারলে, কারণ এই বিখ্যাত তরুণের বহু চিত্র সে ইংরেজি কিতাবে এর আগে দেখেছে, কিন্তু এর আসল ভাবের কোনো আভাস ছবিতে কেউ ফোটাতে পারেনি। খুব উঁচু সেই নগর তরুণ, তার দ্বারপথ দিয়ে অনায়াসে বড় বড় হাতি আনাগোনা করতে পারে, এবং তার উপরে জেগে রয়েছে চারিদিকে চারটি বিরাট শিবের মুখ। এমন বৃহৎ শিবের মুখ মানিক জীবনে কখনো দেখেনি। ওঙ্কারধামের একজন হিন্দু রাজা একখানি শিলালিপিতে এই নগরকে প্রবল পরাক্রান্ত ও ভয়াবহ বলে বর্ণনা করে গেছেন। এখানকার হিন্দুরা জীবন ধারণ করত তরবারির সাহায্যে। তাদের স্থাপত্যেও প্রকাশ পেয়েছে সেই প্রচণ্ডভাবে, কারণ বাইরে থেকে ভেতরে ঢুকতে গেলেই শিবের যে প্রকাণ্ড মুখখানি দেখা যায়, তা ভয়ানক বটে। সে যেন আগন্তুককে বলতে চায়, সাবধান। পূর্ব ও পশ্চিম দিকের মুখ দুখানি যেন অনন্তের ধ্যানে আত্মহারা, এবং তোরণের ভেতর দিক থেকে যে মুখখানি নগরের দিকে তাকিয়ে আছে, তার ভেতর থেকে যেন আশীর্বাদ ও বরাবরের ভাব আবিষ্কার করা যায়। প্রলয়কর্তা শিবকে নগররক্ষী রূপে নির্বাচন করে ওঙ্কারধামবাসী ভারতীয়রা উচিত কার্যই করেছে, কারণ বারে বারে তারা যখন দিগ্বিজয় যাত্রা করত, পৃথিবীর বুক ভেসে যেত তখন শোণিত প্রবাহে। প্রলয় দেবতার প্রীতির জন্য লক্ষ লক্ষ শত্রুর প্রাণবলি দিয়ে অবশেষে তারা নিজেরাও পাষাণ দেবতা পায়ে আত্মদান করে চির বিদায় নিয়ে নিয়েছে। তাদের স্মৃতির শ্মশানে শেষ পর্যন্ত আজ জেগে আছেন কালজয়ী এবং চির একাকী প্রলয় দেবতাই। অমলবাবু তোরণের উপর দিকে শিবের ভয়াল মুখের পানে তাকিয়ে ভয় ভয়ে নমস্কার করে বললেন, হে মহাদেব, তুমি কেবল লয়কর্তা নও, সৃষ্টি করাও তোমার কাজ। অবোধ প্রাণী আমরা, লোভে অন্ধ হয়ে তোমার আশ্রয় ছুটে এসেছি বলে আমাদের অপরাধ নিও না প্রভু, আমাদের তুমি রক্ষা করো। মানিক হেসে বললে, এই পাথরে করা জড় দেবতার যদি রক্ষা করা সত্যি থাকতো,
তাহলে ওঙ্কার ধাম আর শ্মশান হয়ে যেত না। অমলবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, মানিকবাবু, তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে অমন কথা বলবেন না, এখনই সর্বনাশ হবে। মানিক বললে, সর্বনাশ যদি হয় তাহলে ওই পাথরের দেবতার জন্য নিশ্চয়ই হবে না, আমাদের নিজেদের বুদ্ধির ভুলই হবে। মানিকের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসন্ন সন্ধ্যার কালিমাখা স্তব্ধতাকে বিদীর্ণ করে আচম্বিত জেগে উঠল একটা বন্দুকের শব্দ ও তীব্র আর্তনাদ। তারপরে আবার বন্দুকের শব্দ। অমলবাবু ও মানিকের সচকিত দৃষ্টি পরস্পরের মুখের দিকে ফিরল। মানিক বললে, শব্দগুলো এগুলো বাংলোর দিক থেকে। বলে সে বেগে ডাক বাংলোর দিকে ছুটে চলল, তার পেছনে অমলবাবু। বাংলোর হাতার মধ্যে ঢুকে দেখা গেল সুন্দরবাবু খুব ব্যস্ত হয়ে একটা বন্দুক নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসছেন। মানিক তাড়াতাড়ি তাকে জিজ্ঞেস করলে, এখানে বন্দুক ছুড়লে কে, আত্মনাদ করলে কে? সুন্দরবাবু বললেন, আমিও তোমাদের মতো ঠিক একই কথা জিজ্ঞেস করতে চাই। জয়ন্ত কোথায়? সে তো এখানেই ঘোরাঘুরি করছিল। মানিক চিৎকার করে ডাকলে, জয়ন্ত, জয়ন্ত! কোনো সাড়া পাওয়া গেল না। মানিক বললে, সুন্দরবাবু, আপনি ওই দিকে গিয়ে খুঁজুন, অমবাবু আপনি এইদিকে যান, আমি এই দিকটা খুঁজে দেখছি। তিনজনে তিন দিকে ছুটল। সন্ধ্যা তখনও মানুষের চোখ অন্ধ করবার মতো অন্ধকার সৃষ্টি করেনি। শেষ পাখির দল তখনও বাসায় ফিরছে, কিন্তু মন্দিরে বৌদ্ধ পুরোহিতের কণ্ঠ আর শোনা যাচ্ছে না। নীরবতার মাঝখানে ছন্দ সৃষ্টি করছে কেবল তরু পল্লবের দীর্ঘশ্বাস। হঠাৎ সুন্দরবাবুর ভীত কণ্ঠস্বর শোনা গেল, মানিক, অমলবাবু, এইদিকে, এইদিকে! মানিক সেদিকে ঝড়ের মতো ছুটে গিয়ে দেখলে একটা গাছের তলায় সুন্দরবাবু হতবম্বের মতন দাঁড়িয়ে আছেন। তার হাতে রয়েছে একটা সোলার টুপি। কি সুন্দরবাবু, ডাকলেন কেন? এ কি কাণ্ড! জয়ন্তের টুপি এখানে পরে ঘোরাঘুরি খাচ্ছিল, কিন্তু জয়ন্ত কোথায়? ততক্ষণে অমলবাবু আর একদিক থেকে ছুটে আসতে আসতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে উঠলেন, এখানে এত রক্ত কেন? মানিক উদ্ভ্রান্তের মতন আবার সেদিকে দৌড়ে গেল। আড়ষ্ট চোখে দেখলে সেখানকার মাটি রক্তে যেন ভেসে যাচ্ছে। সে প্রায় অবরুদ্ধ স্বরে বললে, এ কার রক্ত? সুন্দরবাবু বললেন, কিন্তু জয়ন্ত কোথায়? অমলবাবু মাথায় হাত দিয়ে বসে পড়ে বললেন, মহাকালের অভিশাপ। মানিক, তোমার নাস্তিকতার ফল দেখো। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত ও মানিকের গল্প পদ্মরাগ বুদ্ধর প্রথম পর্ব। গল্পটা আপনাদের কেমন লাগছে অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পদ্মরাগ বুদ্ধর দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।